ইরফান মায়রাকে শেষ করতে দেয় না, তার ঠোঁট দ্বারা মায়রার ঠোঁট চেপে ধরে শব্দ করে একটা ছোট্ট চুমু আঁকে। মায়রা শুকনো ঠোঁট জোড়ায়, এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, আই প্রমিস ইউ বাট ফ্লাওয়ার, আই উইল নেভার হার্ট ইউ অ্যাগেন। কথাটা বলে মায়রার দিকে তাকালে দেখলো মেয়েটা ঘুমে বিভোর। কতক্ষণ যে মায়েরার মুখপানে চেয়ে রইল তার ইয়াত্তা নেই। এরপর বেড থেকে নেমে টেবিলের উপর একটা প্যাড আর একটা কলম নিয়ে আবার বাঁ হাতে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার মাথা তার বুকে চেপে রাখে, তার বাঁ গাল মায়রার মাথায় ঠেকিয়ে রাখে। ডান হাতে প্যাড মায়রার মাথার কাছে বালিশের উপর রেখে মেলে। এরপর কলমের হেড খুলে লেখার জন্য কলম ধরে হাত কাঁপছে। মুখ নামিয়ে মায়রার মাথায় একটা চুমু আঁকে, এরপর লেখা শুরু করে, আমার একান্ত বার্ড ফ্লাওয়ার। আমার বার্ড ফ্লাওয়ারকে জানো? আমার মায়েরা পড়ি। বার্ড ফ্লাওয়ার আমার এক ভয়ানক আসক্তি, যে আসক্তি শিকড় বহু বছর ছিঁড়ে গিয়েও আমি বারবার ভীষণ বাজেভাবে জড়িয়ে গিয়েছি বার্ড ফ্লাওয়ার নামক আসক্তির শিকড়ে। যে আমার বার্ড ফ্লাওয়ারকে আঘাত করছে তার শাস্তি তোমার শিশাওলা প্রস্তুত করবে। আর তোমার শিশলা তোমার যে আঘাত করছে এর শাস্তি শিশলা বার্ড ফ্লাওয়ার দেবে। তোমার শিশলা তার বার্ড ফ্লাওয়ার থেকে শাস্তি পেতে খুবই শীঘ্রই তোমার চরণে মাথা পাতবে। তুমি শাস্তি প্রস্তুত করে নাও। তোমার হার্টলেস শিশলা তার বার্ড ফ্লাওয়ার শাস্তি গ্রহণ করবে নিঃশব্দে। আর তারপর সে তার বার্ড ফ্লাওয়ারের সম্পূর্ণ সংস্পর্শে আসবে তোমার সকল অভিমান অভিযোগ মুছে দিতে। ইতি তোমার একান্ত শিশলা। লেখা শেষ করে ইরফান কাগজটি ছিঁড়ে এক ভাঁজ করে বালিশের উপর রেখে দেয়। কাগজটি উপর কলম। এরপর মায়েরা সারা মুখে ছোট ছোট অনেক চুমু আঁকে। সর্বশেষে কপাল নিয়ে একটা ঠোঁট দাবিয়ে রাখে। এরপর মায়েরাকে ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা গুটি গুটি মেরে শুয়ে পড়ে। ইরফান মায়েরার কাঁথা নিয়ে ডেকে দেয়, ঘরের এসি অফ করে হালকা করে ফ্যান দেয়। মায়েরার ঘুমন্ত বেশ অনেকক্ষণ চেয়ে থাকে, এরপর সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান লাগেজ নিয়ে গাড়ির ডিকির ভিতরে লাগলো, তখনই পেছন থেকে শুদ্ধ ঘুম জড়ানো কণ্ঠ বলে, কী রে, তোর না কালকে যাওয়ার কথা ছিল, আজ যাচ্ছিস যে? ইরফান কিছু বলল না, শুদ্ধ বিরক্ত হলো। সে ইরফানদের বাড়িতে ছিল, তবে বাইরে থেকে এসেছিল 10টার পর, এসে ঘুমিয়ে পড়ছিল। এখন তার মামা তাকে ডেকে পাঠালো, ইরফানকে এয়ারপোর্টে করে দিয়ে আসতে বলল। এগিয়ে এসে বলল, আজ যাচ্ছিস কেন? ইরফান গম্ভীর করল, মাই উইশ, তুই গাড়ি নিয়ে আয়। কথাটা বলে ইরফান তার বাইকের কাছে যায়। বেশ অনেকগুলো দিন পর বাইকের কাছে আসলো। ইরফান বাইকের হেলমেট পরে বাইকে উঠে বসলে শুদ্ধ ভুরু কুচকে বলে, বাইক গাড়ি তাড়াতাড়ি কেমনে আনবো আমি? ইরফান গম্ভীর গলায় বলে, এই বাইক টাচ করলে হাত ভেঙে দিব। কথাটা বলে বাইক স্টার্ট দেয়। চোখের পলকে হাওয়া হয়ে যায়। শুদ্ধ চেঁচিয়ে বলে, আসতে চালা, মরবি নাকি? ইরফান ততক্ষণে মিলিয়ে গেছে। শুদ্ধ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। একে কোন কোন ভূত ধরে আল্লাহ জানে। বাইক ধরতে দিবে না মানে দিবে না, হয়তো রাখার ব্যবস্থা করবে ওখানে। শুদ্ধ কিছু একটা ভেবে হাসলো। এয়ারপোর্টে পৌঁছে শুদ্ধ লাগেজ নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। এক সাইডে ইরফানকে উল্টো ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে, ধর তোর লাগেজ। ইরফান উল্টো ঘুরে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ওকে দেখে রাখবি? শুদ্ধ মিটমিট হেসে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই থাকবি না আমি দেখে রাখবো, সময় সুযোগে ডেট করব, চলবে না শোনা? ইরফান বিরক্তিতে চোখ তাকালে শুদ্ধর দিকে, গম্ভীর গলা বলে, ফাড়ার পিছে কাউকে লাগায়নি বলে সাহস পাচ্ছিস? ফিরে এসে আগে এই ব্যবস্থা করবে, ওয়েট। শুদ্ধ মেকি হাসলো, আরে এসব কি অভদ্র কথা? আমি বলতে চাচ্ছিলাম মায়েরা তো আমারই মায়ের পেটের বোনই প্রায়। ও আসলে আমার মায়ের পেট থেকে বেরোতে গিয়ে অ্যাক্সিডেন্টলি কার না কার পেট থেকে বেরিয়ে গেছে। ইরফান শুদ্ধের হাতের থেকে লাগেজ নিয়ে এগিয়ে যায় কয়েক পা, হঠাৎ থেমে গিয়ে পিছু ফিরে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফোনে কিছু করছিল। ইরফানের ডাকে শুদ্ধ মাথা তুলে তাকায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়ালে ইরফান বলে, ওকে কলেজের গেট থেকে বের হতে নিষেধ করবি, আর একা একা কোথাও যেতে দিবি না। ঢোক গিলে বলে, আর ও যখন যা খেতে চাইবে সব এনে দিবি। শুদ্ধ কিছু বলতে যায়, তার আগে ইরফান বলে ওঠে, আই রিকোয়েস্ট ইউ, ওকে নিয়ে একটাও ফান করবি না। শুদ্ধ থেমে গেল, ইরফানের দিকে ভালোভাবে তাকালো। ইরফানের চোখ দুটো বেশ লাল। শুদ্ধ ইরফানের ঘাড়ে হাত দিয়ে বলল, সব মেনে নিলাম,
তোকে বেশি আপসেট লাগছে, কিছু কি হয়েছে? ইরফান ছোট করে বলল, নাথিং। কথাটা বলে ইরফান গট পায়ে এয়ারপোর্টে এন্ট্রি গেটের ভেতরে প্রবেশ করে। মায়েরা সকাল সকাল উঠে নামাজ পড়ে ব্যালকনির মেঝেতে চুপ করে বসে আছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজে বেড়ায়। কোথাও নেই লোকটা, কোথায় গেছে? সে তো দাদিমার সাথে ঘুমিয়েছিল, সকালে উঠে ইরফানের ঘরে দেখে বুঝেছে ইরফান তাকে এই ঘরে নিয়েছে। কিন্তু সকাল থেকে ইরফানকে দেখতে না পেয়ে মেয়েটা ভীষণ মন খারাপ হয়। মায়েরা মনে মনে ভাবছে সে ইরফানকে সরি বলবে। থাপ্পড় খাওয়া এ তো আর নতুন নয়, কিন্তু ইরফান তাকে জুতো দিয়েছিল, ওগুলো অন্যদের দিয়ে দেওয়া উচিত হয়নি হয়তো। বেশ বেলা করে ঘরে আসে মায়েরা। মেঝেতে একটা কাগজ পড়ে থাকতে দেখে মায়েরা এগিয়ে গিয়ে কাগজটা তুলে নেয়। তখনই তার ঘরে রীতা আসে খাবার নিতে। মায়েরাকে ডাকলে মায়েরা কাগজটা প্যাডের ভাঁজে রেখে রীতার দিকে এগিয়ে যায়। রীতার হাতে পরোটা আর চা। রীতা হেসে বলে, রুমা আম্মাই দিল, তোমারে খাইতে কইল মায়েরা, খাও নাও। মায়েরা অবাক হলো, এখন বেশ ভালোই সকাল, এত সকাল সকাল কেউ খায় না। আর সেখানে তার শাশুড়ি তার জন্য সকাল সকাল পরোটা আর চা বানিয়েছে। মায়েরা রীতার হাত থেকে প্লেট আর চা কাপ নিয়ে বলল, এই সকালে এগুলো কে বানালো রীতা আপু? রীতা হেসে বলল, রুমা আম্মাই বানাইছে মায়েরা, আমি একটু একটু সাহায্য করছি। মায়েরা মৃদু হেসে চায়ের কাপে কয়েক চুমুক দেয়। তার শাশুড়ির হাতে চা খুব মজা হয়। ধরিনীর বুকে সন্ধ্যা নেমেছে, মায়েরা আজ কলেজে যায়নি। মেয়েটা সারাদিন ঘরেই ছিল, ইরফানের জন্য মন খারাপ। কোথায় লোকটা? আর সারাদিন একটি বারের জন্য দেখলো না, এখনও আসে না কেন? কোথায় গেছে? মায়েরা অপেক্ষা করছে ইরফানের জন্য। ব্যালকনি থেকে রাস্তায় এক ধ্যানে তাকিয়ে আছে ইরফানের গাড়ি ঢুকবে কখন সে আসায়। মাগরিবের নামাজ পড়ে মায়েরা সেই যে ব্যালকনিতে ধারে বসে, মেয়েটার দৃষ্টিতে যেন নড়ে চড়ে নেই, তেমন তার বডিরও নড়চড় নেই। ইরফান আসে না। তার মনে এই প্রশ্ন ঘুরপাক খায়, অভিমান হয়। মায়েরা ভাবে ইরফান আসলে সে কথা বলবে, তাকে মেরেছে, সে কেন কথা বলবে? কিন্তু সে আসুক, মায়েরা অ্যাটলিস্ট তাকে দেখতে তো পাবে। অপেক্ষা করতে করতে রুমা নেওয়াজের ডাকে দেয় মায়েরা। নিজের শাশুড়ির গলা পেয়ে মায়েরা দ্রুত ব্যালকনি থেকে ঘরের ভেতরে এসে মৃদু স্বরে বলে, জি আম্মা। রুমা নেওয়াজ এগিয়ে এসে নরম গলা বলে, খেতে আসো, তোমার বাবা আমি অপেক্ষা করছি তোমার জন্য। মায়েরা চোখে মুখে বিস্ময়, সে তার শাশুড়িকে চিনতেই পারছে না। এটা তার শাশুড়ি তো, বদল টদল হয়েছে নাকি? মায়ের ভাবনার মাঝে রুমা নেওয়াজ মায়ের হাত ধরে যেতে যেতে বলে, তোমার মাথায় তেল দাও না কেন? চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। খেয়ে আমার ঘরে যাবে, তেল দিয়ে দিব, বুঝেছ? মায়েরা একটার পর একটা ঝটকা গেছে। ওরে আল্লাহ, বলে কি তার শাশুড়ি? শাশুড়ি এত ভালো হয়ে গেল কি করে? মায়েরা ভেবেই পাচ্ছে না। নিচে নেমে দেখলো তিনা বেগম, দাদিমা সহ শুদ্ধ ভাইও আছে। মায়েরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজলো, সবাই আছে, অথচ এই লোকটা নেই কেন? মায়েরা ভীষণ মন খারাপ হলো। খাও। মায়েরা খাবার শেষে সত্যি রুমা নেওয়াজ মায়েরার মাথায় তেল দিয়ে দেয়, এরপর সুন্দর করে একটা বেনি করে দেয়। মায়েরা শুধু অবাক হয়, তার শাশুড়িকে দেখলো। ইনি তো তার সাথে ঠিক করে কথাই বলতো না, সেখানে হঠাৎ এত যত্ন করছে। মায়েরা আরও বেশি অবাক লাগে। রুমা নওয়াজ বলছে, তোমার যখন যা যা খেতে ইচ্ছা করবে আমায় বলবে। মায়েরা এই কথাটা শুনে যতটা অবাক হয়েছে তার চেয়ে বেশি অবাক হয়েছে উনি কথা বলার সময় কেমন যেন ভেজা চোখে তাকিয়েছিল। মায়েরা সত্যি ভীষণ অবাক হয়েছে এই রুমা নওয়াজকে দেখে। তবে ভালো লাগলো, কি সুন্দর মায়ের মতো তার যত্ন করছে। তার সৎমা উপরে উপরে এত যত্ন করতে না পারলেও মনে মনে খুব ভালোবাসত। মায়েরা তার ঘরে এসে আবারও ব্যালকনিতে যায়। মেয়েটার মন ছটফট করছে, সেই গতকাল থেকে ইরফানকে এক নজরের জন্য দেখেনি। কোথায় গেল লোকটা? আর কখন বাড়ি আসবে? তার উপর কি রেগে আছে বলে বাড়ি আসছে না? উনি আসলে মায়েরা সরি বলবে, কিন্তু উনি তো আসছেন না। মায়েরা ব্যালকনি রেলিং ঘেঁষে বসে পড়ে, রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রাখে। একটু পর উঁকি দিয়ে দেখে ইরফানের গাড়ি আসছে কিনা। এভাবে অপেক্ষা করতে করতে একসময় মায়া ঘুমিয়ে পড়ে। ফজরের আজানে মায়েরা ঘুম ভাঙলো। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকালে দেখলো সে ব্যালকনিতে ঘুমিয়ে গেছিল, ঘাড় ব্যথা হয়ে আছে। মায়েরা অবাক হলো, ইরফান তাকে ঘরে নিয়ে যায়নি কেন? তাহলে কি লোকটা আসেনি, নাকি তার উপর রাগ করে তার কাছে আসেনি? মায়েরা কেন যেন চোখ জোড়া ভিজে উঠল। মায়েরা দ্রুত মেঝে থেকে উঠে ঘরে চলে যায়। ভিতরের লাইট জ্বালানোর সাথে ইরফান কোথাও নেই। মায়েরা ভীষণ কষ্ট হলো, ইরফান তবে আসেনি। না চাইতেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। বিষণ্ণ মনে বিড়বিড় করে বলে ওঠে, শিশোলা তুমি কোথায়? ঘরের এক কোণে দাঁড়িয়ে অসহায় চোখে পুরো ঘরের নজর বুলায়। বেশ কিছুক্ষণ পর দু হাতে চোখ মুছে মায়েরা ওয়াশরুমে যায়।
উজু করে এসে ফজরের নামাজ পড়ে নেয় মায়েরা। বেলা 10টা বাজে। মায়েরা এত অসহ্য লাগছে, ইরফান কোথাও নেই। মায়ের দম বন্ধ লাগছে। সে ঘর থেকে বেরিয়ে এসে লোকটা কোথায় নিচে নেমে দেখলো শুদ্ধ আর দাদিমা ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। শুদ্ধ দাদি মায়েরাকে দেখে বলে, দিদি ভাই তুমি খেয়েছো? মায়েরা মাথা নেড়ে বলে, খেয়েছি দাদিমা। শুদ্ধ মুখের খাবারটুকু খেয়ে বলে, মায়েরা এসো এসো আবার খাও। আমার প্রথম বউ ছুঁয়ে দিয়েছে, টেস্ট 1000 গুণ বেশি, তাই না গো? শুদ্ধ দাদিমার কথায় শুদ্ধর কান মলে বলে, হ্যাঁ তাই তো ডার্লিং, এই জন্য তোমাকে আজ সব খাবার খেতে হবে। আমি রুমাকে বলছি খাবার আনতে, আমি ছুঁয়ে দিব আর তুমি খাবে। দাদিমার কথা শুনে মায়েরা হেসে ফেলল। শুদ্ধ অসহায় মুখ করে বলল, তুমি আমাকে শুধু ইনসাল্ট করো গ্রাম্মা, আজ আমি অসহায় বলে। শুদ্ধ দাদি হেসে বলে, বউ থেকে লাফ দিয়ে গ্রান্ডমাতে চলে আসলে যে? শুদ্ধ ফিসফিস করে বলে, আমার বউ হয়ে গেছে গ্রান্ডমা, তোমাকে আর পাত্তা দিব না। তুমি সেই শোকে কচু গাছের সাথে গলায় দড়ি দিও, আমি তোমাকে এই কচু গাছ আর দড়ি দুটোই কিনে দেব। আমার আবার দয়ার শরীর। শুদ্ধ দাদির চোখ ছোট ছোট করে বলে, বউ হয়েছে কি মানে? কোথায় তোমার বউ? শুদ্ধ হাসলো। দাদিমা হঠাৎই বলে, খবরদার বিয়ে করবে না। শুদ্ধ থতমত হয়ে যায়। বয়স্ক ভদ্রমহিলা কিছুটা রেগে যায়। তোমার ভাই তো বউয়ের গায়ে হাত তোলার উপর পিএইচডি করেছে, তোমাকেও আমার বিলিভ হচ্ছে না। আগে শপথ করো বউয়ের গায়ে হাত তুলবে না, এরপর বিয়ে, নয়তো সারা জীবন চিরকুমার থাকবে, ফাইনাল। মায়েরা দাদিমার দিকে তাকালো। মায়েরা প্রথম প্রথম এই দাদিমাকে ভালো না লাগলে এখন বেশ লাগে। শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। সে তো ফাড়াকে 3বার মেরেছে, কিন্তু সে তওবা করে নিয়েছে। আর জীবনে তার ফাড়া পাখির গায়ে হাত তো দূর, আঙ্গুলটাও তুলবে না। কিন্তু তার গ্রাম্মা এমন খেপেছে কেন? কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি রেগে আছো কেন? দাদিমা রেগে বলল, তোমার দাদুভাই কত ভালো, আমাকে একটা ফুলের টোকা দেয়নি, আর তোমরা কি এক বউ পেটানোর নীতি পেয়েছো। শুদ্ধ বুঝতে পারলো না। মায়েরার দিকে তাকালে বুঝলো মায়েরা মলিন মুখে চেয়ে আছে গ্রান্ডমার দিকে। শুদ্ধ ভুরু কুচকে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে মায়েরা? মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে চুপ করে থাকে। শুদ্ধ বুঝলো এজন্য ইরফান এত আপসেট ছিল নাকি। এত দিন পর মায়েরা আবার মেরেছে। শুদ্ধ বিশ্বাসই হয় না। দাদিমা খাবার শেষে উঠে চলে যায়। মায়েরা আশপাশ কাউকে না দেখতে পেয়ে শুদ্ধর দিকে এগিয়ে এসে ডাকে, ভাইয়া। শুদ্ধ খাবার মুখে মায়েরার দিকে তাকিয়ে হেসে বলে, মায়েরা তুমি চিন্তা করো না, ইরফানের গলায় এক দজ্জাল বউ ঝুলিয়ে দিয়ে তোমার সুন্দর ছেলে দেখে বিয়ে দেবো, বুঝলে? মায়েরা জোরপূর্বক হাসে। শুদ্ধ কথাটা বলে প্লেট থেকে পরোটা নিয়ে মুখে দেয়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, ভাইয়া উনি কোথায়? শুধু ভুরু কুঁচকে তাকায় মায়ের দিকে, অতঃপর বলে, কার কথা বলছো? মায়েরা আমতা আমতা করে বলে, আপনার ভাই। শুদ্ধ অবাক হয়। ইরফান কানাডা গিয়েছে এটা মায়েরা জানে না। শুদ্ধ বোধহয় কিছু বুঝলো। তার গ্রান্ডমাও রেগে আছে ইরফানের উপর, মামাও রেগে আছে মনে হলো। আবার এদিকে মায়েরাও জানে না। অবাক হয়ে বললো, তুমি জানো না ইরফান গতকাল কানাডা গিয়েছে? শুদ্ধর কথাটা শুনে মায়েরা অবাক হয়ে তাকায়। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা মাথা নিচু করে নেয়, চোখের পানি জমছে। শুদ্ধ হেসে বলল, ওহো মায়েরা, নো টেনশন, ইরফান এখানে ফালতু হাওয়া খেয়ে সপ্তাহখানেক পরে চলে আসবে। এসে দেখবে আমাদের মায়েরা একটা কিউট বর জুটে গেছি, তুমি রাজি? মায়েরা কিছু বলল না, উল্টো ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শুদ্ধ অবাক হলো মায়েরার কাণ্ডে। ইরফান তার মানে মায়েরাকে বলেনি। একে কি করা উচিত? বউকে একবার বলবে না? এই শালা জীবনে আর সোজা হলো না। মায়েরা সিঁড়ি বেয়ে উপরে উঠে বাকিটুকু এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে দরজা চাপিয়ে দেয়। ইরফান তাকে রেখে চলে গেছে। কেন চলে গেল? সে তো সরি বলেই দিত। সে আর কখনো ইরফানের দেওয়া জিনিস কাউকে দিবে না, মনে মনে প্রণ করছে। তবু ইরফান তাকে ফেলে চলে গেল। রেগে গিয়ে তাকে আবার সে আগের মতো মানবে না, বলবে না তো। একদম প্রথম দিকে যে মেরে মেরে বলতো তাকে মানবে না কখনো, গতকাল তাকে মেরে কি একেবারে চলে গেল, তাকে মানবেন বলে? মায়ের দম বন্ধ লাগে। মেয়েটা দরজা ঘেঁষে বসে পড়লো, 2 হাত লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে উঠলো, বিড়বিড় করে বলল, শিশলা আমি আর তোমার অবাধ্য হব না, সব কথা শুনবো, তুমি চলে এসো না। এভাবে কতক্ষণ যে বসলো মেয়েটা, ধীরে ধীরে যেন কাঁদতে শিখে যাচ্ছে। সে ধীর কী করবে, করে থাকবে শিশুওয়ালাকে ছাড়া, তার ভীষণ কষ্ট হয়। শিশুওয়ালা বোঝে না কেন মায়ের ভিতরে জমানো প্রশ্নগুলোর সাথে অভিমান অভিযোগ যেন উগলে আসছে কান্নার রূপে। মায়েরা সেদিন আর কলেজে যায়নি, সারাদিন শুয়েছিল, কান্না করেনি আর, তবে ভীষণ মন খারাপ করেছিল।
একটা মানুষের সাথে কয়েক মাস থেকে হঠাৎ সেই মানুষটা যখন থাকে না, তখনকার অনুভূতি হয়তো মায়েরা তার সিজেলকে দিয়ে ভীষণ ফিল করছে। সন্ধ্যা নামলে মায়েরা ঘর থেকে বেরিয়ে নিচে আসে। শুদ্ধকে সোফায় বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আপনার ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলিয়ে দিবেন? শুদ্ধ মায়েরা কথা শুনে ভুরু কুচকে তাকায়, হেসে বলে, আয় হায়, বর যেতে না যেতে মায়েরা দেখে অর্ধেক শুকিয়ে গেছে। মায়েরা কিছু বলল না, তার কিছু ভালো লাগছে না। শুদ্ধ কানে ফোন ধরেছে, ইরফানকে কল করছে, কিন্তু সে ধরল না। বেশ কয়েকবার দিয়ে ফোন না পেয়ে হতাশ হয়ে বলল, ধরে না, মেবি কোনো কাজে গিয়েছে। আমাদের সাথে কথা হয়েছিল দুপুরের দিকে, চিন্তা করো না। কথাটা বলে শুদ্ধ কারো ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত। মায়েরা এত অসহায় লাগলো। মেয়েটা কোনো কথা না বলে ঘরের দিকে পা বাড়ায়। 2 দিন পেরিয়েছে, অথচ মায়েরা ইরফানের সাথে একটাবারও কথা বলতে পারেনি। মেয়েটার অস্থির লাগে, কিচ্ছু ভালো লাগে না। এই 2 দিনে কলেজে যায়নি মেয়েটা। ঘরের মধ্যে থেকেও যেন দম বন্ধ লাগছে। তাই মায়েরা আজ আগে আগে কলেজে চলে এসেছে। সারাদিন কলেজ কাটলো। মিলার সাথে টুকটাক কথা বলে সে একটু একটু। কলেজ গেট থেকে বেরিয়ে আসতে এক পা এগোতে অন্তরাকে সামনে থেকে মায়েরা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে, কেমন আছো মায়েরা? মায়েরা এতদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম। ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? অন্তরা কিছুটা মন খারাপ করে বলে, আমি তোমার আপুর থেকে আবার ম্যাম হয়ে গেলাম। মায়েরা মৃদু হেসে বলে, সরি সরি আপু, ভুলে গেছিলাম। অন্তরা মায়েরা গেলে হাত দিয়ে বলে, আচ্ছা, এখন তো মনে পড়ছে, এখন আপু বলবে। আমাকে 10 মিনিট টাইম দিতে পারবে মায়েরা? মায়েরা আশেপাশে দেখলো বাড়ির গাড়ি এখনও আসেনি। মাথা নেড়ে বলে, আচ্ছা আপু। কথাটা বলে অন্তরা মায়েরার হাত ধরে পাশের ক্যাফেতে নিয়ে যায়। অন্তরা কিছু নাস্তা সাথে কোল্ড কফি অর্ডার করে মায়ের সাথে টুকটাক কথা বলে। অন্তরার মনে হচ্ছে ইরফান থেকে মায়েরাকে দূরে সরানো। সে ইরফানকে পাবে না, এটা মেনে নিতে পারলেও অন্য কেউ ইরফানের পাশে থাকবে অন্তরা এটা মানতে পারছে না, কিছুতেই পারছে না। অন্তরা মায়েরার দিকে চেয়ে হঠাৎই খুব সিরিয়াসভাবে বলল, মায়েরা, আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই। মায়েরা হেসে বলল, জি আপু, বলুন। অন্তরা চোখ বুজে নিজেকে স্বাভাবিক করলো। এরপর চোখ মেলে মায়েরার দিকে তাকিয়ে বলে, আমি ইরফানকে ভালোবাসি মায়েরা। মায়েরার মুখ যেন হাসি লেপ্টে ছিল। হঠাৎ যেন বোমা বিস্ফোরণ হওয়ার মতো চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তেমনই মায়েরা হলো। মেয়েটা ঠিক কীরকম রিয়াকশন দিবে বুঝতে পারছে না। ও কি ভুল শুনল, নাকি ইরফানের এই বান্ধবী ভুলভাল বকছে, কোনটা? বিস্ময়ে চোখ অন্তরার পানে চেয়ে আছে। অন্তরা আবারও বলল, তুমি জানো, আমি এখনও অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছুতেই ভাবতে পারি না। মায়েরা নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে। অন্তরা একে একে তার ভার্সিটি লাইফ থেকে শুরু করে তার ভালোবাসার কাহিনী, আবেগ সব মায়েরার সামনে উপস্থাপন করলো। মায়েরা এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে রইল। থাকতে দেখে অন্তরা ঢোক গেলে বলল, ইরফানের আনসারে আমি তোমাকে শোনাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। অন্তরা কথা টিপলে ব্যাগ থেকে ফোন বের করে, এরপর একটি অডিও অন করলো, যেখানে ইরফান বলছে, আই লাইক ইউ। অন্তরা অ্যান্সারে বলছে, তুমি সত্যি বলছো ইরফান? এতটুকুই। এরপর অডিও শেষ। মায়েরা পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটুখানি কষ্ট হয়নি। মায়েরা বিস্ময় দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা অবাক হয়ে বলে, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজ ইচ্ছে বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে। মায়েরা চোখ জোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়ে পড়লো মেয়েটা বুঝলই না। অন্তরা আবার কিছু বলতে চায়, তার আগে মায়েরা বসা থেকে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম ম্যাম। এবার ডাকে মায়েরাকে। মায়েরা শুনল না, গট গট পায়ে এগিয়ে গেল। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাথাটা কেমন চক্কর দেয়, নিজেকে সামনে নেয়। এরপর কোনো দিকে না থেকে বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়েও গাড়িতে উঠছে। মেয়েটা নিশ্চুপ থেকে থেকে চোখ জোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ছে। বাড়ি ফিরে মায়েরা কোনো দিকে তাকালো না। এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে ঘরে ওঠে। বিকাল হয়, তেমন কেউ বাইরে নেয় না, সবাই সবার ঘরের ভিতরে। মায়েরা দৌড়ে তার ঘরে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে আটকে দেয়। কীভাবে এতক্ষণ কান্না আটকেছিল আর পারল না, হাউমাউ করে কেঁদে দিল। দু হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়। ইরফান মুখে আই ডোন্ট লাইক ইউ নিজে শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গেছে। সেই একই শব্দ লাইক হয়ে যখন অন্য কেউ কেউ বলতে শুনে, তখন মায়েরা কেমন লাগা উচিত? মায়েরা মানতে পারছে না, বাচ্চাদের মতো কাঁদে। কতক্ষণ যে এভাবে কাঁদলো মায়েরা, তার ঠিক নেই। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎ
শ্বাস নিতে কষ্ট হয় মায়েরার। না, স্বাভাবিক নয়। অনেক বেশি শ্বাসকষ্ট দিলে যেমন হয় ঠিক তেমনই। মেয়েটা মেঝেতে আধশোয়া হয়ে ছটফটায়। আজ অনেক দিন পর এমন হয়েছে। খানিক সময় পেরিয়ে গেলে মায়েরা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে, তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুঁজে ইনহেলার বের করে মুখে দেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। মায়েরা ওভাবে ধীরে ধীরে হেঁটে গিয়ে বেডের উপর শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে আবারও ফুঁপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না, সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সবসময় হাসতে হয়। কিন্তু আজ মায়েরা পাচ্ছে না। তার ধৈর্যের ভাত ভাঙল বোধহয়। বিড়বিড় করে বলে, আমার শিশোলা, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি কেন আমায় ভালোবাসলে না? আরও দুদিন পেরিয়ে গেছে। মায়েরা তার শ্বশুরকে বলে তিনি মায়েরাকে গ্রামে রেখে আসে। টিনা বেগমও এসেছেন গ্রামে। মায়েরা তারেক নেওয়াজ টিনা বেগমের বাড়িতে রেখে গেছেন। মায়েরা প্রথম দিন টিনা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করলো মা আর ভাইয়ের কাছে যেতে। মায়েরা বিকেলের দিকে তার বাড়ি আসে। গেট লক করে তার মা এসে দরজা খুলে। সামনে মায়েরাকে দেখে তিনি ভীষণ অবাক হন। মায়েরার মলিন মুখ চেয়ে তার মায়ের দিকে এগিয়ে ভদ্রমহিলা এগিয়ে এসে মায়েরার গেলে হাত দিয়ে বলেন, তোর চোখ মুখ শুকিয়ে গেছে কেন মায়েরা? তুমি কি অসুস্থ? মায়েরা মাথা নেড়ল, না মা। কথাটা বলে এগিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। ভদ্রমহিলা মায়েরাকে জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে হিজাবের উপর একটা চুমু খায়। কপালে মেয়েটাকে বুকে টেনে নিলে তার কি শান্তি লাগে, যেন পূর্ণতা পায়। হয়তো জন্ম দেয়নি, কিন্তু সন্তান মা হওয়ার প্রথম স্বাদ তো এই মেয়েকে দিয়েই পেয়েছিল। তাকে কত মানুষ কত কথা বলে, কিন্তু সে জানে এটা তার নিজের মেয়ের চেয়েও বেশি। ভেতর থেকে লাবিব এসে আপুকে দেখে এক প্রকার দৌড়ে আসে। মায়েরা তার মাকে ছেড়ে হাঁটু মুড়ে বসে লাবিবকে জড়িয়ে ধরে। লাবিব দু হাতে মায়েরার গলায় জড়িয়ে ধরে। আপু তুমি এসেছো? মায়েরা মৃদু হেসে বলে, এসেছি। চকলেট এনেছো? লাবিব মায়েরার গালের সাথে গাল লেগে বলে, হ্যাঁ খাবো, তোমার চুমু খাবো। মায়েরা মৃদু হেসে লাবিবের দু গালে বেশ কয়েকটা চুমু দিয়ে লাবিবের হাতে চকলেটের প্যাকেট ধরে দেয়। এরপর লাবিবকে কোলে নিয়ে দাঁড়িয়ে ঘরের দিকে চলে যায়। মায়েরার মা রান্নাঘরে যায়। মায়েরার মুখটা বেশ শুকনো লাগছে। মেয়েটা কি না খেয়ে আছে? ভাবনা অনুযায়ী সে মায়েরার জন্য ভাত বেড়ে নেয় 1 প্লেট। এরপর অপর হাতে 1 গ্লাস পানি নিয়ে মায়েরার ঘরের দিকে আসে। লাবিব বসে বসে চকলেট খাচ্ছে। মায়েরা চুপচাপ বসে দেখছে, কোনো কথা বলছে না। মুখে মৃদু হাসি, তবে মন ভারী, ভীষণ খারাপ। সে কথা বলেনি ইরফানের সাথে, শুদ্ধ বলেছিল কথা বলার জন্য। মায়েরা কেন যেন শক্তি হলো না। অন্তরার শোনা ভয়েস শোনার পর মেয়েটা কেমন নেতিয়ে গেছে। কখন যে চোখের কোণে পানি জমেছে তাও বুঝতে পারল না। মায়ের ডাকে ঝাপসা চোখ জোড়া দ্রুত মুছে মাথা তুলে তাকায়। ভদ্রমহিলা মায়েরাকে দেখে অবাক হয়। মেয়েটা কেমন নির্জীব হয়ে লাগছে। রাবি একা একা অনেক কথা বলছে, অথচ মায়েরা একটা উত্তর দিচ্ছিল না, যেন এই জগতে নেই। কি হয়েছে তার মেয়েটার? এগিয়ে এসে মায়েরার পাশে বসে, কি হয়েছে মায়েরা তোর? মায়েরা হেসে বলে, কিছু না। তুমি ভাত নিয়ে আসলে যে, দুপুরে খাওনি? মায়েরার মা হাতের গ্লাস পাশের ছোট্ট টেবিলের উপর রেখে ভাত মাখাতে মাখাতে বলে, তোকে খাওয়াতে এনেছি, তুই কি ঠিক করে খাওয়া দাওয়া করিস না? চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। মায়েরা তার মায়ের দিকে চেয়ে রইল চুপচাপ। দনু মনে করে বলল, লাবিবের বাবা বাড়িতে নেই। ভদ্রমহিলা করুণ চোখে তাকালো মায়েরার দিকে। বা হাতে মায়েরার মাথা রেখে বলে, নেই মা, হা কর। মায়েরা কোনো কথা ছাড়া মুখ হা করলো, যেন তার মায়ের বলার অপেক্ষাতে ছিল, যেন কতদিনই ক্ষুধার্ত সে। মায়েরার মা মায়েরার মুখে ভাত তুলে দেয়। রাবিব এগিয়ে এসে মায়েরার কোলের মধ্যে বলে, আপু তুমি কি খাও? মায়েরা লাবিবের গলার সাথে গাল লেগে বলে, অমৃত খাই সোনা ভাই। লাবিব আদতে বলে, অমৃত কি? মায়েরা চুপ থাকলো, কিছু বলল না। মায়ের হাতের খাবার মানে সে অমৃত কতদিন পর খেলো। মেয়েটার খুশিতে চোখ জোড়া ভিজে উঠল। নিজেকে সামনে তার মায়ের বাড়িয়ে রাখা ভাত থেকে আর একবার ভাত নিয়ে লাবিবের সাথে দুষ্টুমি করে। মায়রার মা মায়া নিয়ে মায়রার মুখের দিকে তাকিয়েছে। কত বছর পর এমন একটা দিন পেল। মায়েরা এ বাড়িতে থাকলে তার সাহস হয়নি কখনো। মাঝে মাঝে হঠাৎ সুযোগ পেত, আজ যেমন পেয়েছে। খাবার খাওয়ানো শেষে মায়েরা এটো থালা প্লেট নিয়ে উঠে দাঁড়ায়। মায়েরা হঠাৎই মাথা তুলে তার মায়ের দিকে যায়। চোখে মুখে অসহায়ত্ব। কিছু না চাইতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুল কুলে না। তার কেমন দম বন্ধ অনুভূতি হয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজেকে সামলে নিতে গিয়ে বারবার কেমন হুমড়ি খেয়ে। তার শিশুরা তাকে ভেঙে দিয়েছে না, তার ভাগ্যই তো ভাঙা।
অযথা অন্যের দোষ দিয়ে লাভ কি। তবু ইরফানের মুখটা সামনে ভেসে উঠল, গলা কিছুটা বাঁধলো, ভারী নিঃশ্বাস ভারী হলো। তার শিশুরা অন্য কাউকে লাইক কী করে করে। আজ আবার তার শ্যামা মায়ের উপর অভিযোগ হলো। কেন তাকে নিয়ে গেল না তার শ্যামামা? না, ইরফানের উপর অভিযোগ হয় না, ইচ্ছে হয় না অভিযোগ করতে। ডান হাতে চোখ মুছে নিয়ে তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, আজ আমি এই বাড়িতে থাকি। মায়রার মা মায়রার দিকে অবাক হয়ে তাকালেন। মায়রার বলার ধরনে মনে হলো মেয়েটা কত আকুতি করে বাড়িতে থাকার আবদার করছে। মায়া হয়ে এসব দেখতে তার কষ্ট হয়। মায়রা তার মাকে চুপ থাকতে দেখে মাথা নিচু করে মলিন হেসে বলে, লাবিবকে নিয়ে এই ঘরে থাকবো, কালকে সকালেই চলে যাব। ভদ্রমহিলা কেমন করে যেন তাকালো। লাবিবের বাবা অশান্তি করবে সেই আশঙ্কায় মেয়েটা কত জড়তা নিয়ে আবদার করলো। মা হয়ে সন্তানের মুখে এমন করুণ ছাপ নেওয়া যায় না। মায়ের মা পারল না বোধহয়। ভদ্রমহিলা চোখের কোণে পানি জমল। মায়েরা ভেজা চোখে মাথা তুলে মায়ের দিকে তাকালো। দুজনে কেউ কথা বলল না অনেকক্ষণ। মায়েরা মাথা নিচু করে অপরাধী গলায় বলল, বেশি কিছু চেয়ে ফেলেছি হয়তো, সরি মা। ভদ্রমহিলা কষ্টে বুক ফেটে যাবে এমন মনে হলো। ভাঙা বলে বলল, যতদিন ইচ্ছা ততদিন থাকবে, আমি সামলে নেব। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের শূন্য দৃষ্টিতে তার মায়ের প্রস্থান দেখে মলিন হেসে বিড়বিড় করে বলে, তুমি আমায় বিয়েটা না দিলেও পারতে মা। আজ সামলে নিবে বললে বিয়ে না দিয়েও তো সামলে নেওয়া যেত। আমি তো কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর হাতের মার খেয়ে, কখনো অভিযোগ করিনি তোমার স্বামীর অপমান সহ্য করে। তবে তুমি কেন আমায় বিয়ে দিয়ে আমার হাসি কেড়ে নিলে? আমি হাসতে পারছি না, আমি কষ্ট লুকোতে পারছি না, আমার খুব কান্না পাচ্ছে। কথাগুলো বলতে বলতে দু চোখ বেয়ে জল ঘন গড়িয়ে পড়ে। লাবিব তার বোনকে কাঁদতে দেখে চকলেট রেখে অসহায় চোখে চেয়ে আছে। দু হাত বাড়িয়ে ছোট ছোট হাতে মায়ের গাল বুলিয়ে দিয়ে বলে, আপু কাঁদছো কেন? কাঁদে না, আল্লাহ তোমার ব্যথা ভালো করে দিবে। মায়েরা তার ভাইয়ের মাথায় কথায় হেসে ফেলল। লাবিবের গালে চুমু খেয়ে বেশ কয়েকটা, অতঃপর লাবিবকে তার সাথে জড়িয়ে বলে, তুমি এত ভালো কেন ভাইয়া? লাবিবও তার বোনকে জড়িয়ে ধরে বলল, আমি ভালো, আপু ভালো। রাত 10টা। মায়ের আর ঘুম আসে না। লাবিব তার সাথে ঘুমিয়েছে। মায়েরা এপাশ ওপাশ করছে। ঘরের বাইরে টুংটাং আওয়াজ পায়। মায়েরা বেড থেকে নেমে দাঁড়ায়। সে তার এত জঘন্য অস্থিরতা থামাতে পারছে না। মায়েরা ভাবলে লাবিবের বাবার কাছে অনুরোধ করবে যেন একটা রাত তার মায়ের সাথে থাকতে দেয়। সে একটা রাতে মায়ের বুকে ঘুমাতে চায়, যদি একটুখানি শান্তি লাগে। ভাবনা অনুযায়ী মায়েরা ঘুমন্ত লাবিবকে কোলে তুলে নেয়। এরপর বাইরে দেখলো এর বাবা ঘরের দরজা লাগাচ্ছে। তখনই মায়েরা গিয়ে সেখানে দাঁড়ায়। মায়েরাকে দেখে ভদ্রলোক অবাক হন। তিনি হয়তো জানেনই না মায়েরা এসেছে। মায়েরা লাবিবের বাবার দিকে চেয়ে আমতা আমতা করে, আমাকে একটু মায়ের সাথে থাকতে দেবেন? লাবিবের বাবা বোধহয় কথাটা পছন্দ হলো না। কিছু না বলে লাবিবকে মায়েরার কোল থেকে কেড়ে নেওয়ার মতো ছিনিয়ে নিয়ে এলো। মায়েরা ভয় পেল। লাবিবকে মায়েরার কোল থেকে কেড়ে নেওয়ার মতো করে ছিনিয়ে নেয়। মায়েরা ভয় পায়। লাবিবের বাবা লাবিবকে কোলে নিয়ে মায়েরার দিকে চেয়ে রেখে বলে, তুই কি ঠিক করে নিয়েছিস আমাদের পিছু ছাড়বি না? বিয়ে দিয়ে তোর মায়ের পছন্দের ছেলের সাথে। তবুও তোর এ বাড়িতে আসা লেগে তোর কি বুদ্ধি নেই? আমার ছেলেটাকে এত দরদ দেখাস। ও কে তোর? ও তোর কে হয়? মায়েরা দু হাতে জামা ধরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতে শুরু করছে। লাবিবের বাবা আবারও বলে, এটা আমার বাড়ি। যাকে মামা বলে সারাদিন দেখিস ও তোর মা হয়? একদিন পেটে নিয়েছিল তোকে, তোর বাপও নেই, মাও নেই। এটা তোকে আর কয় হাজার দিন মনে করিয়ে দিতে হবে। আমার বউ, আমার ছেলে তোর কেউ নয়, বুঝেছিস? ছোট থেকে যে আমার বউ আমার সাথে পিড়াপিড়ি করে তোকে বড় করে ফেলেছে, সেই কৃতজ্ঞতা থেকে এবার আমার বাড়ি থেকে বিদায় হ। আর নিতে পারছি না তোকে। আজ যদি এ বাড়িতে এসেছিস তবে সেদিন তোকে মেরেই ফেলবো। আমার বউ বাচ্চার উপর জাদু করেছে। কোথাকার কোন মেয়ে জন্মে ঠিক আছে কিনা তাও তো বিশ্বাস হয় না। সেই মেয়ে এত বছর পেলে বিদায় করলাম, তবুও বিদায় হওয়ার নাম নেই। সুযোগ পেলে দৌড়ে এসে কুকুরকে তাড়িয়ে দিলেও তো আসতে 10 বার ভাবে। তোর কি আমার বাড়িতে আসতে একটুও লজ্জা লাগে না? আবার আমার বউয়ের সাথে ঘুমাতে চাস? কোথাকার কোন মেয়ে আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাবে? অনেক মেনে নিছে, আর না, এবার যা। কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। লাবিব এবার কেঁপে ওঠে ঘুমের ঘোরে। মায়ের আর মা ঘুমিয়েছে। লাবিবের বাবার কথাগুলো তেমন জোরে ছিল না, এজন্য কারো ঘুম ভাঙল না। মায়েরা স্তব্ধ হয়ে বদ্ধ দরজার পানে চেয়ে রইল। চোখের পানি বাঁধ মানছে। সত্যি সে তো মা বলে ডাকে, সে তো তাকে পেটে নেয়নি একদিনের জন্য হলো। লাবিবের তো তার নিজের ভাই নয়, এটাও তো তার বাড়ি নয়।
মা ভাই তার তো কেউ নেই, সে বোধহয় কুকুরের চেয়েও জঘন্য। তাকে বাড়ির মালিক তাড়া দিলেও সে আবার পাতানো মা পাতানো ভাইয়ের ভালোবাসা নিতেছে। সত্যি তো লজ্জা নেই। তাকে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, অথচ সে ছ্যাঁচড়ার মতো এই বাড়িতে এসে খাবার খাচ্ছে। উল্টো ঘুরে ধীর পায়ে তার ঘরের দিকে গিয়ে তার ফোনটা হাতে নিল। তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেট শব্দহীন খুলে বাইরে বেরিয়ে পিছু ফিরে তাকায়। শব্দহীন কান্নায় মেতেছে যেন তার দুচোখ। কতক্ষণ যে বাড়িটায় চোখ বুলালো এই বাড়ি, তার যে কত চড় থাপ্পড় অপমান হঠাৎ হঠাৎ পাতানো মায়ের ভালোবাসায় মিশে আছে। তার পাতানো ছোট্ট ভাইটা কত আদর, সে তো তার আপু এক চুমু ছাড়া বেশি দিন থাকতেই পারে না। কিন্তু মায়েরা, সে তো বাইরের মানুষ। ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমায়, মায়েরা আসলে তাদের মধ্যে একজন, যার কেউ নেই, কেউ নেই। মায়েরা কান্না ভেজা চোখে মায়ের দরজা বন্ধার দিকে তাকালো। বিড়বিড় করে বলল, ভালো থেকো মা, তোমায় কখনো ভুলবো না আমার সোনা ভাইয়ের। তুমি একদিন অনেক বড় হও, তোমাদের অনেক ভালোবাসি। কথাগুলো বলে দরজা আলতো করে ভিড়িয়ে দেয়। হাত কাঁপছে যেন। আর কখনো এখানে আসা হবে না তার। দরজা চাপিয়ে দিয়ে আলতো হাতে দরজাটা ছুঁয়ে রাখলো। চোখ বুজে নীরবে অশ্রু বিসর্জন দেয়। দম বন্ধ লাগছে। মায়ের হাতে আর খাবার খাওয়া হবে না, আর কখনো দেখা হবে না মায়ের মুখটা, আর কখনো ভাইটাকে কোলে নিতে পারবে না। সত্যি তার ভাগ্য একদম ভাঙাচোরা। কত যত্ন করে ভাগ্যের দুঃখ লিখে রাখা। যত দিন যাচ্ছে মায়েরা বোধহয় সেটাই উপলব্ধি করছে। বেশ কিছুদিন পর মায়েরা ধীর পায়ে এগিয়ে কোনো দিকে যায়। প্রায় মিনিট পাঁচেক হাঁটলে বেশ কাঁচা রাস্তা ধরে একটি কবর। কাঁচা বাঁশের উপর চিকন করে কেটে কেটে কবরটি ঘেরা করা। মায়েরা এগিয়ে গিয়ে একপাশে দাঁড়ালো। তার দাদি তাকে দেখিয়েছিল, এটা নাকি তার মায়ের কবর। যে মা তাকে পেটে ধরেছিল, যাকে এই স্বার্থপর দুনিয়ায় বাঁচতে দেয়নি। মায়েরা এক কোণায় চুপ করে বসলো। বাঁশের ফাঁক দিয়ে ডান হাত ঢুকে কবরের মাটি স্পর্শ করলো। কেন অদ্ভুত অনুভূতি হলো, তার শ্যামা মা এখানেই ঘুমিয়েছে। বাঁশের কঞ্চির সাথে কপাল ঠেকে নীরবে অশ্রু বিসর্জনের মায়েরা আলতো হাতে শক্ত মাটি বুলে ফোপানো কণ্ঠে বলে, শ্যামা মা, তুমি তো জানতে এই দুনিয়া কত স্বার্থপর, তবুও কেন তোমার সাথে আমায় নিয়ে গেলে না? আমার কেউ নেই জানো, এই দুনিয়ার মানুষগুলো খুব স্বার্থপর শ্যামা মা। তোমার আল্লাহকে একটু বলবে তোমার মতো আমাকেও একটু ঘুম পাড়ায়। আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার বুকে ঘুমাতে চাই শ্যামামা। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠে। দুহাত কবরের উপর রাখে, বাঁশের কঞ্চির সাথে কপাল থেকে কান্নায় ব্যস্ত। মায়েরা গত রাতে তার মায়ের কবর থেকে টিনা বেগমের বাড়ি ফিরছিল। রাতটা সেখানে থেকে সকাল সকাল টিনা বেগমকে না জানিয়ে বাসে করে শহরে ইরফানদের বাড়ি চলে এসে টিনা বেগমকে জানায় সে চলে এসেছে। ওখানে থাকতে আসার কথা বললে তাকে একা আসতে দিত না। পরে যদি টিনা বেগম সহ রুম্মান নওয়াজের বকা খেয়েছে একা আসার জন্য। মায়েরা আজ কলেজে যাবে বলে ঠিক করলো, কারণ আছে অবশ্য। সেসব ভাবনা রেখে মায়েরা কলেজের জন্য রেডি হয়। নিচে নেমে নাস্তা করে তারেক নওয়াজের সাথে বের হয়। ক্লাসরুমে মায়েরা বসেছে, মনোযোগ দিয়ে ক্লাস করছে। মীরা মায়েরাকে এত চুপচাপ দেখে খোঁচায়। মায়েরা রেগে তাকায় একটু পরপর। এইভাবে প্রায় ক্লাস শেষ করে ছুটির ঘন্টা বাজলে মায়েরা হেসে মিলাকে জড়িয়ে ধরে বলে, কংগ্রাচুলেশন ময়না। মিলা অবাক হয়ে বলে, মানে? মায়েরা মিলার হাত ধরে বাইরে যেতে যেতে বলে, তোকে আজ আমার ভার্সনের কপি লেগেছে আমার কাছে, তাই তোকে স্বাগতম। মিলা মায়েরার মুখের দিকে চেয়ে বলে, তুই কেঁদেছিস কেন মায়েরা? মিলার কথা শুনে মায়েরা অবাক হয়। থমথমে মুখে মিলার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, এরকম কিছু না। কথাটা বলে মায়েরা আনমনে হয়। মিলা মায়েরার গালে হাত দিয়ে বলে, তুই জানিস মায়েরা, তুই আজ একবারও হাসিসনি, উল্টে বেশ কয়েকবার লুকিয়ে লুকিয়ে চোখ মুছছিলি। এখন আমার সামনে এত ওভার অ্যাক্টিং যে তোর কৃত্রিম হাসিটা একটা বাচ্চাও ধরতে পারবে। একটু থেমে বলে, তোর কি হয়েছে মায়েরা? মায়েরা ভেজা চোখে তাকালো মিলাকে। নিজের গাল থেকে মিলার হাত নামিয়ে উল্টো ঘুরে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে মলিন কাণ্ড বলে, হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছি রে, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। কিছুটা এগিয়ে গিয়ে মায়েরা দাঁড়ায়। এরপর পিছু ফিরে মিলার দিকে চেয়ে বলে, ভালোবাসা কষ্ট, সব কষ্টকে হার মানায়। তুই হুটহাট বিয়ে করে নিস না যেন মিলা, কেমন? কথাটা বলে উল্টো ঘুরে যেতে যেতে বলে, আমাকে যেন কখনো ভুলিস না, যাইস না মিলা। কথাগুলো বলে ডান হাতে চোখ জোড়া মুছে পায়ের গতি বাড়ায়। পরদিন শুদ্ধ এয়ারপোর্টের দিকে এসেছিল একটা কাজে। তার বাইক
গ্রামে ছিল, পরশুদিন নিয়ে গিয়ে এসেছে। সেই বাইক নিয়ে এদিকে এসেছিল। সেখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, টুকটাক কথা বলছিল। কথা বলতে বলতে হঠাৎই শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। হাতে ল্যাগেজ নেই, অথচ সে এয়ারপোর্ট থেকে বেরিয়েছে। শুদ্ধ মনে করার চেষ্টা করলে ইরফানে আসার এখনো গুনে গুনে 9 দিন বাকি। সে দ্রুত ইরফানের সামনে দিয়ে অবাক হয়, আর তুই? তোর তো আসার কথা ছিল 9 দিন বাকি। মানে বউয়ের টানে কানাডা থেকে চলে এসে, ভাইরে তুই ওখানে ইম্পর্টেন্ট কাজে গেলে, একটু বোঝ। আর তুই? ইরফান শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধর কথা থেমে যায়। কোনো মানুষের চোখ এমন লাল হয় এই জীবনে শুদ্ধ দেখেছে বলে মনে পড়ে না। অবাক হয়ে থেমে বলে, তোর কী হয়েছে ইরফান? ইরফান শুদ্ধর হাত থেকে শুদ্ধর বাইকের চাবি কেড়ে নেয়। কোনো কথা না বলে শুদ্ধর বাইকে উঠে পড়ে। কিছু বোঝার আগে ইরফান বাইকের হেলমেট ছুঁড়ে ফেলে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বাইকের স্পিড একদম মাথায় তোলে। শুদ্ধ এক প্রকার দৌড়ে তার কিছুক্ষণের আগে দেখা হওয়া ফ্রেন্ডের বাইকটা চেয়ে ইরফানের পিছনে। ইরফান বাইকের গতি হাই। শুদ্ধ পিছন থেকে চিল্লিয়ে বলে, ইরফান আস্তে চালাও। ইরফান, এটা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। ইরফান শুনল না। কোনো দিকে ধ্যান না আছে বলে মনে হয় না। কতজনের সাথে যে লাগতে লাগতে বেঁচে গেল। শুদ্ধ ইরফানকে একটা পাগল বলে। কি হয়েছে? মায়েরা কিছু করছে? মায়েরার ব্যাপারে ইরফান যা পজিটিভ, ওকে নিয়ে কিছু হয়েছে? শুদ্ধ নিজেও বাইক স্পিড বাড়ে চালিয়ে বলে, ইরফান দয়া করে বাইক আসতে চালা, হেলমেটটা অ্যাটলিস্ট নে। কী হয়েছে? মায়েরা কিছু করেছে? ওকে আমরা সবাই মিলে বোঝাবো। ইরফান দাঁড়া। ইরফান বাইকের স্পিড বাড়ায় বই কমায় না। শুদ্ধর ভয় লাগছে। সামনে ছিল ইরফান। ইরফান, ইরফানের বাইক স্পিড কমা, মরবি ভাই, থাম। বলতে বলতে শুদ্ধ ইরফানের থেকে অনেক পিছিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বাইক থামায়। না, সে পারবে না। এভাবে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে বাইক চালায় কেন? চোখের এ অবস্থায় কেন? কতগুলো প্রশ্ন নিয়ে শুদ্ধ আবার বাইক স্টার্ট দেয়। মায়েরা। ইরফান সিংহের ন্যায় হুঙ্কারে পুরো বাড়ির দেওয়ালগুলো যেন কেঁপে ওঠে। নিস্তব্ধ বাড়িটা বারবার প্রতিধ্বনি হতে থাকে মায়রার নামটি। ডাইনিংয়ে মায়রার, রুমা নওয়াজ, তারিক নওয়াজ সকলে উপস্থিত। সকলের চোখে মুখে বিস্ময়, অজানা কৌতূহল। মায়রা বাকহীন হয়ে ইরফানের পানে চায়। এই প্রথম ইরফানের মুখে নিজের নাম, তাও আবার এভাবে। পুরো 5 দিন পর লোকটাকে দেখে মায়রার চোখের জল টলমল। ইরফানের চোখ দুটো অসম্ভব লাল, যেন আগুনের ফুলকির ন্যায় দাউ দাউ করে জ্বলছে, যেন রক্ত জমাট বেঁধে ভয়ঙ্কর এক মানবে পরিণত হয়েছে। ইরফান মেইন গেটে থেকে শব্দ করে পা ফেলে প্রবেশ করে বাড়ির ভেতরে। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাখে। মায়েরা সামনে দিয়ে দাঁড়ায়, চোয়াল শক্ত করে মায়েরা বিস্ময়ে মুখখানার দিকে যায়। মায়েরা চোখ ধাঁধিয়ে আসে ইরফানের লালিত চোখের দিকে। এই ইরফানকে সে কখনো দেখেনি। মায়েরা অস্থির হলো। কি হয়েছে ইরফানের? মায়েরা টলমলে চোখ জোড়ার পানে চেয়ে ইরফান শক্ত চোয়াল শিথিল অপালক চেয়ে থাকে মায়েরার মলিন মুখে। বারবার শুকনো ঢিক খেলে ডান হাত বাড়িয়ে মায়েরার গাল আলতো করে ছুঁয়ে দেয়। হঠাৎই 2 হাতে মায়েরাকে পিষে ফেলার মতো করে বুকে চেপে ধরে। মায়েরা বাকরুদ্ধ, সাথে ইরফানের বাবা মা। তারা লজ্জা পাচ্ছে না, বরং এই অস্বাভাবিক ইরফানকে দেখে বিস্ময়ে চোখ বাঁধিয়ে আছে। মায়েরা হাঁসফাঁস লাগে। ইরফানের হাতের বাঁধন আরও শক্ত করলো, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। ইরফান ধরা গলায় বিড়বিড় করে বলে, মাই বার্ডফ্লাওয়ার, ইউ আর এ সেলফিশ গার্ল, ইউ হার্ট মি বার্ডফ্লাওয়ার, ইউ হার্ট মি। মায়ের শরীর শিরশির করে। এই সম্বোধন আজ প্রথম শুনল ইরফানের বুকে। ভীষণ অবাক হয় মেয়েটা। নামটা পরিচিত ঠেকল, তবে মনে করতে পারল না। মায়েরা মাথা থেকে কাপড় পড়ে গেছে, তার ঘাড়ে ভেজা অনুভূতি। এটা কি চোখের পানি? মায়েরা বোধহয় বুঝলো। মেয়েটা বিস্ময়িত হয়, কথা বলার ভাষা হারায়। কাঁপা কাঁপা ডান হাত উঠিয়ে ইরফানের পিঠে রাখে। ইরফান আরও শক্ত করে মায়েরাকে নিজের সাথে রেখে। মায়েরা ব্যথা পায়, তবে টু শব্দ করল না। ইরফান চোখ বুজে আবারও ধরা গলায় বিড়বিড় করে, হোয়াই আর ইউ সো সেলফিশ বার্ডফ্লাওয়ার। ইরফান আবারও করুণ কণ্ঠে বলে, বার্ডফ্লাওয়ার। মায়েরা ঢোক গেলে। হঠাৎ ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। 1 সেকেন্ড সময় ব্যয় না করে মায়েরা হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। রুমা নওয়াজ কিছু বলতে চাইলে তারেক নওয়াজ তার স্ত্রীকে থামিয়ে বলেন, মায়েরা, আর ওর মধ্যে কোনো ঝামেলা আমাদের জানানোর
হলে জানাবে, আপাতত ওদের একা ছেড়ে দাও। রুমা নওয়াজ ভুরু কুচকে বলে, ইরফান রেগে আছে মনে হচ্ছে, ওকে যদি আবার মারে। তারেক নওয়াজ ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বললেন, কষ্ট পেয়েছে ও কোনো কারণে, তাছাড়া মারার হলে এখানে মারত। স্বামীর কথা মেনে রুমা নওয়াজ আর কিছু বললেন না। মায়েরা নীরবে ইরফানের পিছু পিছু ইরফানের পায়ের সাথে তাল মেলায়। সিঁড়ির মাঝপথে ইরফান দাঁড়িয়ে যায়, কেমন যেন থেকে থেকে শরীর কেঁপে উঠছে। বাঁ হাতে পাশের দেওয়াল আঁকড়ে ধরে। মায়েরা অবাক হয়ে তাকায়, বিচলিত কণ্ঠ বলে, আপনি ঠিক আছেন? ইরফান তার লালিত চোখ বুজে দুবার শ্বাস টানে আবার ফেলে। এরপর পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচালো না। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান বিষাদময় সূক্ষ্ম এসে বলে, সেলফিশ গার্ল। মায়েরা অবাক হয়। লোকটা তাকে স্টুপিড বলে, আর সেলফিশ বলল কেন? মা ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থেকে 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 কেমন যেন শরীর কেঁপে উঠলে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, আমায় নামিয়ে দিন, আপনাকে অসুস্থ লাগছে। ইরফান কণ্ঠে অসত্য, সাথে রাগান্বিত স্বরে বলে, সেলফিশ গার্ল, আমার কথা ভাবিস তুই? তুই সেলফিশ, আমার কথা ভাবিস না তুই। কথাগুলো বলে দৃষ্টির সামনে নিবন্ধ রেখে ধীর পায়ে তার ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বিষাদময় করুণ কণ্ঠে আওলায়, কেন ভাবলি না আমার কথা বার্ডফ্লাওয়ার? মায়েরা অবাক হয় ইরফানের পানে চেয়ে থেকে। এত অস্বাভাবিক ইরফানকে সে আগে কখনো দেখেনি। ভাবনার মাঝে ইরফান মায়েরার কোল থেকে নামিয়ে দেয়, দরজার লাগায় শব্দ করে। এরপর পিছু ফিরে দু হাতে মায়েরার গাল আগলে নিয়ে মৃদু স্বরে বলে, বার্ডফ্লাওয়ার। মায়েরার চোখ টলমল করে ওঠে। লোকটা এত আবেগ স্বরে কেন ডাকছে তাকে? হঠাৎ মনে পড়ল এই নাম ইরফানের ফোনের পাসওয়ার্ড ছিল। মায়েরার চোখে মুখে হাজারো কৌতূহল। ইরফান হঠাৎ মায়রার চোখ চোয়াল শক্ত করে ধরে চিৎকার করে বলে, আমি তো বলছি আমি তোর দেওয়া সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুই এতটা সেলফিশ, এত বড় শাস্তি কেন দিলি আমায় বল? মায়েরা বিস্ময়ে ইরফানের চোখের পানে। সে বুঝতে পারছে না ইরফানের কথা। ইরফান আবারও চিৎকার করে বলে, কেন মরতে চাস তুই? তোর এত বড় কলিজা কবে হয়ে গেল বার্ডফ্লাওয়ার? আমি কি করে থাকবো? আমি বার্ডফ্লাওয়ারকে ছাড়া থাকতে ভুলে গিয়েছি। তুই এত সেলফিশ কেন বল? মায়ের ভীত চোখে তাকায় ইরফানের দিকে, থেমে থেমে বলে, আপনি জেনে? ইরফান মায়রাকে ধাক্কা দিয়ে দু হাতে মায়রা মাথার চুল টেনে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জেনে গিয়েছি আমি। ইরফানের কানে সীমান্তর বলা কথাগুলো বাজে, তুই কি জানিস না তোর বউয়ের ব্রেন টিউমার? ওই বাচ্চা মেয়েকে একা একা পাঠিয়েছিস কেন হাসপাতালে? তাছাড়া মেয়েটা আরও বেশ কয়েক মাস আগে নাকি এসেছিল আমার ফ্রেন্ডের কাছে। সে তোর বউ বলেছিল যত সব দ্রুত চিকিৎসা করাতে। এরপর আবার এতগুলো মাস পর এসেছে। সিচুয়েশন আগের চেয়েও ক্রিটিক্যাল। আর সপ্তাহখানেক পেরোলে এই টিউমার ক্যান্সারের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। মায়েরা মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ইরফান আবারও এগিয়ে এসে মায়েরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বুক কাঁপছে। তার বার্ডফ্লাওয়ার এটা কি করে থাকবে সে একে ছাড়া? হঠাৎ মায়েরা ছেড়ে ডান হাতে মায়েরা চোয়াল ধরে হিসিয়ে বলে, কেন মরতেছিস বল? এই বার্ডফ্লাওয়ার বল, আমায় একটাবার কেন বলিসনি? তুই শিখ কেন বললি না? কেন লুকিয়ে রাখলি আমার থেকে? কেন এত সেলফিশ হয়ে গেলি বার্ডফ্লাওয়ার? মায়েরা কাঁদতে কাঁদতে হঠাৎ ইরফানকে মৃদু ধাক্কা দেয়। আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়, কার জন্য বাঁচবো? আপনি তো আমায় পছন্দ করে না। আমার ওই সাদা চামড়ার জন্য একটু কাছে আসেন, তবে কেন বাঁচতে যাব আমি? কথাগুলো বলতে বলতে মায়েরার চোখ থেকে পানি গড়ে পড়ে। ইরফান স্তব্ধ হয়ে মায়েরার পানে চেয়ে রয়েছে। তার কথা বলার ভাষা হারিয়ে গেছে। তার বার্ডফ্লাওয়ার এসব কী ধরনের নিয়ে থাকে তার ব্যাপারে। কতক্ষণ যে মায়েরা কান্নারত মুখটার দিকে একধানে তাকিয়ে রইল তার ইয়ত্তা নেই। হঠাৎ ইরফান ধীরে ধীরে এগিয়ে গিয়ে মায়েরার সামনে গিয়ে দাঁড়ায়, শীতল কণ্ঠে বলে, বার্ডফ্লাওয়ার। মায়েরার বুক ধক করে ওঠে। এত করুণ সুরে, এত আবেগে কেন এই লোকটার গলায়? তার জন্য তার শিশুওয়ালা কষ্ট পাচ্ছে। সে মরে গেলে তার শিশুওয়ালার খুব কষ্ট হবে। ধীরে ধীরে মাথা তুলে তাকায় ইরফানের পানে, চোখ মুখ কান্নার পানিতে একাকার। ইরফান মায়েরা চোখের দৃষ্টি রেখে দৃঢ়কণ্ঠে বলে, যদি তোকে পুড়িয়ে দিলে আমার আমার বার্ডফ্লাওয়ারে এক বিন্দু পরিমাণ কষ্ট না হতো, যদি তুই আমার সাথে বেঁচে যেতি, তবে আমি তোকে সবচেয়ে ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতাম। এরপর তোকে ভালোবাসার ডেফিনেশন বোঝাতাম বার্ডফ্লাওয়ার। কথাটা বলে থামে। এরপর করুণ কণ্ঠে বলে, বাট এটা আমি করতে পারবো না বার্ডফ্লাওয়ার। মায়েরা অবাক
হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। তার এত দৃঢ় শিশলে এমন ভাঙা লাগছে কেন, এত বিধ্বস্ত লাগছে কেন? মায়েরা ঢোক গেলে ভাঙা বলে কেন পারবেন না? আমি আপনাকে। ইরফান মায়েরার কথাটা শুনে বিষণ্ণ মুখখানা এক সূক্ষ্ম হাসি ফোটায়। এগিয়ে গিয়ে দুহাতে আঁচলে মায়েরার মুখটা, কপালে মাঝ বরাবর শব্দহীন চুমু আঁকে। মায়েরার শরীর শিরশির করে অনুভূতির জোয়ার। ইরফান দু হাতে মাঝে মায়েরার মুখ রেখে মায়েরার মুখটা সামান্য উঁচু করলো। মায়েরা চোখের পলক না ফেলে ইরফানের লালিত চোখ জোড়ে চেয়ে আছে। ইরফান মায়েরার টলমল করে ওঠা চোখে দৃষ্টি রেখে গেয়ে ওঠে, তুমি আমার এমন একজন, যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। একটু গেয়ে থামে ইরফান। মায়েরা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার শিশুরা তাকে ভালোবাসে। ইরফান হঠাৎ মায়েরার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মরবি তুই? এত শখ মরার? পারবি না মরতে। আল্লাহ ছাড়া এই জামিনের কারো ক্ষমতা নেই তোকে আমার থেকে কেড়ে নেওয়ার। ইরফান নেওয়াজ তার জিনিস আগলে রাখতে জানে। কখনো আমার থেকে বাঁচতে পারবি না তুই। পারবি না মরতে। তোর কলিজায় সাহসে ভরপুর। সেই কলিজা কেটে আমি টুকরো টুকরো করবো বাটফ্লাওয়ার। যেই কলিজা দিয়ে তুই আমার থেকে মুক্তি পেতে চাস সেই কলিজা আমি জ্বালিয়ে দিব। কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে ইরফানের। মায়েরার গালে ধরে রাখা হাতটা শিথিল হয়ে যায়। এরপর মায়েরার দিকে চেয়ে জড়ানো কণ্ঠে বলে, আমি তোর সাহসে ভরা কলিজা ছিঁড়ে ফেলবো বাটফ্লাওয়ার। মায়েরা নীরবে কান্না নিয়ে ইরফানের দিকে শুধু চেয়ে দেখে। সে তো ইরফানকে চিনতে পারছে না। এটা ইরফান, তার শিশুলা তাকে ভালোবাসে। শিশুলা ভালোবাসা পাওয়ার তো তার স্বপ্ন ছিল। আজ যে তীব্রভাবে অনুভব করছে তার শিশুলার ভালোবাসা। মায়েরার চোখ জোড়া থেকে অবদ্ধ অশ্রু গড়িয়ে পড়ে। ইরফান তার ডান হাতে মায়েরার মুখ মুছে দিল। এরপর হঠাৎই আবারও মায়েরাকে দু হাতে শক্ত করে জড়িয়ে দেয়। হাঁসফাঁস করে বলল, বাটফ্লাওয়ার, আমি তোকে ছাড়া থাকতে ভুলে গেছি। আমায় জীবন্ত লাশ বানিয়ে কোথাও যাবি না তুই। মায়েরা ফুপিয়ে ওঠে। তার শিশুরা তার জন্য এভাবে পাগলামি করছে তার বিশ্বাসই হয় না। সে কথা খুঁজে পায় না, শুধু কাঁদে মেয়েটা। তার তো কথা বলার ভাষা নেই। ইরফান আবারও রেগে মায়েরাকে ছেড়ে মায়েরাকে ঠেলে সরিয়ে দেয়। দু হাতে নিজের মাথার চুল ধরে টানে। তার সব কিছু এত অসহ্য লাগছে। ইরফান রেগে চিৎকার করে বলে, হোয়াই আর ইউ সেলফিশ বাটফ্লাওয়ার। মায়েরা কেঁপে ওঠে, কান্না মাখায় গলায় বলে, আপনি যে বলতে না আপনি আমাকে পছন্দ করেন না, তবে? মায়ের মুখে আবারও সেই একই কথা শুনে ইরফান রাগ হয়, প্রচণ্ড রাগ। জ্বলন্ত চোখ জোড়া থেকে যেন ধোঁয়া বের হয়। রাগে হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে ডান হাতে সেন্টার টেবিলে কাজ উল্টে ফেলে চিৎকার করল, এক্স্যাক্টলি, আই ডোন্ট লাইক ইউ, বাট ইউ আর মাই ফিলিংস, মাই অ্যাডিকশন, মাই ইমোশন, ইউ আর মাই হার্ট, স্টুপিড গার্ল। কথাটা বলে বড় বড় পা ফেলে মায়েরার সামনে গিয়ে মায়েরাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর মাই হার্ট বাটফ্লাওয়ার। কথাটা বলতে বলতে টুপ করে মায়েরার কাঁধে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা বুঝতে পারে এরকম কঠোর ব্যক্তিত্বের এক মানুষের চোখের পানি তার জন্য। তার শিশুরা তাকে অনেক বেশি ভালোবাসে। কাঁপা কাঁপা হাতে ইরফানের পিঠে আলতো করে রেখে ডাকে, শিশলা। ইরফানের হাতের বাঁধন শক্ত করলো। মায়েরা নিঃশব্দে কাঁদে। ইরফান হঠাৎ মায়েরাকে ছেড়ে দু হাতের মাঝে মায়েরার মুখ আগলে নেয়। মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের রক্তলাল চোখ জোড়া ভেজা। মায়েরা ভীষণ কান্না পায়। একই হাল হয়েছে তার শিশলার। মায়েরা দু হাতে ইরফান দু হাতে মায়েরা গাল মুছে দিয়ে মায়েরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুঝে ভাঙা গলে বলে, ইরফান জড়িয়ে এসে মায়েরাকে ছেড়ে দু পা পিছিয়ে দেয়। তার মাথা ঘুরছে। ইরফান পড়ে যেতে হাঁটুতে ভর দিয়ে দু হাতে ছেড়ে মাথা নিচু করে লালিত চোখ জোড়া মুছে নেয়। এরপর আবার চোখ মেলে সামনে দাঁড়ানো মায়েরার দিকে তাকায়। জড়ানো কণ্ঠ, ইউ আর জাস্ট মাই বাটফ্লাওয়ার। মায়েরা দু হাতে মুখ চেপে কাঁদছে। তার শিশুলা কেমন পাগল হয়ে গেছে। সে মরে যাবে বলে তার শিশুলা তাকে এত অসহায় লাগছে। হঠাৎ ইরফানের নাক দিয়ে অনর্গল রক্ত আসে। মায়েরা ইরফানের দিকে তাকিয়েছিল। এভাবে নাক দিয়ে রক্ত পড়তে থেকে মেয়েটা চিৎকার করে ওঠে। এক প্রকার দৌড়ে এসে ইরফানের সামনে বসে পড়ে। ছোট ছোট দু হাতে মা ইরফানের মুখটা তার হাতে ধরে কেঁদে কেঁদে বলে, আপনার কী হয়েছে? রক্ত কেন পড়ছে? কী হয়েছে আপনার? ইরফানের কাছে মায়েরাকে ঝাপসা লেগে দুর্বল শরীরে বাঁ হাত বাড়িয়ে মায়েরার গলার নিচ বরাবর দিকে সজোরে মায়েরাকে ধাক্কা দেয়। মায়েরা ইরফানের ধাক্কা খেয়ে বেশ অনেকটা পিছিয়ে যায়।
কোমর সহ হাতে ব্যথা পায়। ইরফান আদো আদো চোখ মেলে দুর্বল কণ্ঠে তেজ মিছিয়ে থেমে থেমে বলে, ডোন্ট টাচ মি, ইউ আর এ সেলফিশ গার্ড, আউট আউট, আই ডোন্ট লাইক ইউ সেলফিশ গার্ল। একটু থেমে বিড়বিড় করবে, তুমি কেন এত সেলফিশ বার্ড ফ্লাওয়ার? মায়েরা মাথা ব্যথা শুরু হয়। ইরফানে এমন রক্ত দেখে তার নিজের মাথা ঘুরছে। তবুও বসে বসে এগিয়ে ইরফানের সামনে এসে ইরফানের গালে হাত দিয়ে আদো আদো স্বরে কাঁদতে কাঁদতে বলে, আপনার কি হয়েছে? এভাবে রক্ত পড়ছে কেন বলুন না। ইরফান ঢুলছে মনে হচ্ছে। মায়েরা দু হাতে ইরফানের রক্ত ভরে গেছে। মায়েরা সেদিকে হুঁশ নেই। সে দু হাতে ইরফানের গলা জড়িয়ে কেঁদে কেঁদে বলে, আপনি ভালো হয়ে যান প্লিজ। কী হয়েছে আপনার? ইরফানের চোখ টেনে টুনে খুলে বিড়বিড় করে আওলায়, আই এম ওকে। মায়েরা মাথা তুলে ইরফানের নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত থেকে ভীষণ ভয় পায়। চোখ বন্ধ এসে দু হাতে ইরফানের গালে দিয়ে চোখ বন্ধ করে রেখে আর খুলে এভাবে থেমে থেমে বলে, ডক্টরের কাছে যান প্লিজ, আমি বাবাকে ডাকছি। কথাটা বলে উঠতে নিলে পারল না। তীব্র মাথা ব্যথা সাথে মাথা ঘুরানো দুটি মিলিয়ে মায়েরা পড়ে যেতে নিলে ইরফান তার দুর্বল শরীরে মায়েরাকে আগলে নেয়। ইরফান সামলে নিতে পারে না নিজেকে। সব কিছু ঘুরছে। মায়েরার ভারে সে নিজে মেঝেতে ঠাস করে পড়ে যায়। তার বুকের উপর মায়েরা পড়ে যায়। মেয়েটা ফুঁপিয়ে ওঠে। ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে দু হাতে ইরফানের গাল ধরে ফোবানি কণ্ঠে বলে, শিশুওয়ালা। ইরফান ঝাপসা চোখে মায়েরাকে দেখে থেমে থেমে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না তোমার। মায়েরা ফোপাতে থাকে। ইরফান বেশ কিছু সময় পর শক্তি খাটিয়ে মায়েরাকে দু হাতে উপরে উঠিয়ে নেয়। মায়েরা ধীরে ধীরে জ্ঞান হারায়। বিড়বিড় করে বলে, শিশুলা, আপনি ডক্টরের কাছে যান। ইরফান মায়েরাকে তার বুকে জড়িয়ে নিল। মায়েরা ইরফানের ঘাড়ের পিছনে হাত দিয়ে গিয়েও জ্ঞান হারানোর ফলে তা আর পারল না। ইরফান ঝাপসা চোখে দরজার দিকে তাকায়। সে উঠতে পারছে না, মনে হচ্ছে পড়ে যাবে ভাব। তখনই দৌড়ে শুদ্ধ ইরফানের ঘরে প্রবেশ করে। ঘরের চিটকেনি ভেঙেছে মূলত। তারেক নওয়াজ সহ রুমা নওয়াজ সবাই ইরফানের ঘর থেকে চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ পেয়ে ইরফানকে দরজা খুলতে বলেছিল, কিন্তু এরা হয়তো শুনতে পায়নি। ইরফানের অবস্থা দেখে শুদ্ধ সহ সবার শরীর শিউরে ওঠে। ইরফান সহ মায়েরা সহ ইরফানের রক্তে পুরো মাখামাখি। ইরফানের কোলে মায়েরাকে অজ্ঞান হয়ে থাকতে দেখে তাদের গলা শুকিয়ে আসে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, ভাই ইরফান, তোর হয়েছে এটা কি? কথাটা বলতে বলতে দ্রুত এগিয়ে আসতে নিলে ইরফান মায়েরাকে তার সাথে আরেকটু চেপে ধরে বলে, ডোন্ট টাচ হার। শুদ্ধ ইরফানের কথা শুনে বলে, ওকে ওকে মামা, নিবে। শুদ্ধ দ্রুত বলে, মামা মায়েরাকে কোলে নিন। তারেক নওয়াজ যেন শক্তি পাচ্ছেন না শরীরে। রুমা নওয়াজ দ্রুত এগিয়ে গিয়ে তার ছেলের কাছে বসে কেঁদে দিয়ে বলে, ইরফান বাবা, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? বলতে বলতে শাড়ির আঁচল দিয়ে ছেলের না পেয়ে পড়া রক্ত মুছে দেয়। আবারও পড়ে। রুমানাজ কেঁদে নেয়। এ কী হয়েছে তার ছেলের? মায়েরাই বা কী হয়েছে? ইরফান ঝাপসা চোখে তার মাকে দেখে। কিছু বলতে চায় বোধহয়, কিন্তু পারছে না। শুদ্ধ আবার তার মামাকে তাকিয়ে দেয়। মামা প্লিজ, মায়েরাকে কোলে নিন দ্রুত। ইরফানকে হসপিটালে নিতে হবে। তারেক নওয়াজ নিজেকে সামলে নিল। এরপর এগিয়ে গিয়ে ইরফানের থেকে মায়েরাকে কোলে তুলে নেয়। এরপর ঘরে বাইরে যেতে যেতে বলে, আমার বাবাকে হসপিটালে নিয়ে এসো শুদ্ধ। ইরফানের শরীর ধরে সে পড়তে নিল। শুদ্ধ দৌড়ে গিয়ে ইরফানকে আগলে ধরে। পাশে রুমা নেওয়া ছেলের গালে হাত দিয়ে বলে, বাবা ইরফান, তোমার কি হয়েছে? এসব কি করে হলো? তার মামিকে তাড়া দেয় বের হতে। ইরফান শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে বলে, আমার বার্ড ফ্লাওয়ার সিক, ওকে ভালো করে দে প্লিজ। ইরফান মায়েরাকে হসপিটালে নিয়ে এসেছে শুদ্ধ আর তারেক নেওয়ার সাথে রুমা নওয়াজ এসেছে। সীমান্তর সাথে কথা বলছে শুদ্ধ। মায়েরার ব্যাপারে জেনে শুদ্ধ স্পিচলেস হয়ে গেছে। মেয়েটা কত বড় অসুখ নিয়ে নিজের মাঝে লালন করছে তারা কেউ বুঝতে পারেনি। প্রায় 3 মাস আগে মায়েরা এই হসপিটালে একবার এসেছিল, অর্থাৎ ইরফানের সাথে বিয়ের পরপর মায়েরা এই হসপিটালে এসেছিল। অতটুকু মেয়ে এত বড় সাহস শুদ্ধ ভেবে পায় না। এত বড় রোগ নিয়ে মেয়েটা কীভাবে দিব্যি হেসে খেলে বেড়ায়। ইরফান মায়েরা টেনশনে অতিরিক্ত স্ট্রেস না আনতে পারে প্যানিক অ্যাটাক করে রাগ থেকে রক্ত বেরিয়েছে। ইরফান যখন ক্লাসে শিখ পড়ে তখন একবার নাক দিয়ে রক্ত এসেছিল, তবে তখন এতটা তীব্রতা কম ছিল। আজকে ইরফান টোটালি অস্বাভাবিক। সামনে কী হবে এই ভেবে ছেলেটা কুল পায় না। ফাইজ শুদ্ধর পাশে বসা। নাসিম শুদ্ধর অপর পাশে চেয়ারে বসে বলে, বারবি ডল এখন কেমন আছে? শুদ্ধ ভাবনা জগৎ থেকে বেরোয়। চোখ ছোট ছোট করলে, মায়েরা চিন্তা করার জন্য ওর স্বামী কানাডা থেকে চলে আসছে। তুই এখন ওকে বারবি ডল ডাকটা ছাড়তে পারলি না? নাসিম হঠাৎ শুদ্ধকে টেনে দাঁড় করে, সবাই আছে এখানে। নাসিম ফাইজের উদ্দেশ্যে বলে, ফাইজ 20 মিনিট আসছি আমরা।
তুই এদিকটা সামলা। শুদ্ধ নাসিমের পিছু দিতে বলে, আরে কোথায় যাচ্ছিস? ওরা এখানে। ইরফান মায়রাকে রেখে কিভাবে যাব? নাসিম শুনল না, শুদ্ধকে টেনে তার গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে উঠে ফাইজ গাড়ির স্পিড বাড়ায়। শুদ্ধ বিরক্ত চোখে চেয়ে বলে, আরে আমার এখন ফালতু কথা বলতে ভালো লাগতেছে না, কোথায় নিয়ে যাচ্ছিস? নাসিম বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে অন্তরার বাড়ির সামনে গাড়ি থামে। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে। শুদ্ধ বেরিয়ে এসে নাসিম বড় বড় পা ফেলে অন্তরার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভুরু কুচকে নিজেও যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে নাসিম সামনের অন্তরার বাড়ির কলিং বাজায়। শুদ্ধ নাসিমের হাত সরিয়ে বলে, আরে কলিং বেল কি দোষ করলো, ছাড় এটাকে। তাদের কথার মাঝে অন্তরা এসে দরজা খুলে দেয়। সামনে নাসিমা শুদ্ধকে দেখে এসে বলে, তোরা ভেতরে আয়। কথাটা বলে পিছনে ঘুরতে নেয়, তখনই নাসিম সে একটা থাপ্পড় মেরে দেয় অন্তরা গেলে। অন্তরা একটুও বুঝতে না পারে, থাপ্পড়টা খেয়ে দরজার সাথে ধাক্কা খায়। শুদ্ধ হতভম্ব। অন্তরা সোজা হয়ে দাঁড়াতেই একই গেলে নাসিম আরেকটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা পড়তে পড়তে বেঁচে যায়। নাসিমের চিৎকার করে, এটা একটা কাল নাগিনী, এর মতো বেয়াদব মেয়ে আমি আমার লাইফে দেখিনি। কথাটা বলে এগিয়ে যেতে নিলে শুদ্ধ নাসিমকে টেনে ধরে বিস্ময় কণ্ঠে বলে, নাসিম দাঁড়া, কী করছিস? নাসিম চিল্লিয়ে বলে, এই তোর ফোন দে তোর। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়েছে, চোখের কোণে পানি। বাসায় কেউ নেই, তার বাবা গ্রামে নুসরতের ফ্রেন্ডের বাসায়। নাসিম আবার চিল্লিয়ে বলে, অন্তরা তোর ফোন দে। অন্তরা কেঁপে ওঠে, নিজেকে সামলে এগিয়ে রেগে বলে, মারলি কেন আমাকে? নাসিম শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আরও হিসেব বাকি আছে, আগে তোর ফোন দে। কথাটা বলতে বলতে অন্তরার ফোন পাশের টেবিলে উপর বেজে ওঠে। নাসিম বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ফোন অন করে। ফোনে আর লক নেই। অন্তরা এগিয়ে এসে বলে, আমার ফোন দে। নাসিম জ্বলন্ত চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা চুপ হয়ে যায়। নাসিম ঘেটে ঘেটে একটা ভয়েস রেকর্ড অন করে, যেটা অন্তরা মায়রাকে শুনিয়েছিল। ভয়েসটা শুনে শুদ্ধ অবাক হয়, একবার অন্তরার দিকে আরেকবার নাসিমের দিকে। অন্তরা ঢোক গেলে নাসিম অন্তরার ফোন আসছে বলে চিৎকার করে বলে, আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন বেয়াদব মেয়েকে অ্যালাউ করছিলি? শুদ্ধ তুই করছিলি না? তুই করছিলি, সব দোষ তোর। এই অন্তরা বারবিকে গিয়ে এই এডিট করা ভয়েস শুনিয়ে ভুল বুঝিয়েছে। ওকে কিছু বলবি না শুদ্ধ? শুদ্ধ বিস্ময়ের চোখে অন্তরার পানে জানি। নাসিম আবারও চিৎকার করে, বলেছিলাম বেটারও ক্ষতি করবি না, কিন্তু তুই তো স্বার্থপর। ওর কারো ভালো সহ্য হয় না। অন্তরা মাথা নিচু করে দাঁড়িয়েছে। সে সেদিন মায়েরাকে ভয় শুনেছিল, নাসিম সেই ক্যাফেতে ছিল, তাকে সেদিনও জেরা করেছে, সন্দেহ করেছিল। আর শিওর হয়ে কিভাবে আসলো বুঝতে পারলো না অন্তরা। নাসিম রাগান্বিত স্বরে বলে, বারবিটলে যদি কিছু হয় একে আমি ছাড়বো না শুদ্ধ, তোর সামনে বলে গেলাম। ইরফান বললে তো ইরফান ওকে জবাই করে দিবে, দরকার হলে সেই ব্যবস্থাই করব। কথাটা বলে বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়েছে। আরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। এরপর হঠাৎই মাথা তুলে অন্তরের দিকে তাকায়। মায়ের ব্রেন টিউমার। খবর পেয়ে ইরফান কানাডা থেকে চলে এসেছে। তোর এত সুন্দর কাজের জন্য ওর ব্রেনে ভালোই চাপ পড়েছে। মায়েরা কিছু হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবি অন্তরা? অন্তরা অবাক হয়ে তাকায় শুদ্ধর পানে। দু চোখ ভেদ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ তাচ্ছিল্য এসে বলে, পারবি হয়তো ক্ষমা করতে, কারণ তোর তো সেই বোধ আছে, মনুষ্যত্ব হারিয়ে গেছে তোর মাঝে। নয়তো ওটুকু একটা বাচ্চা মেয়ে যে তোর ছোটো বোনের চেয়ে ছোটো, তার পিছনে লাগবি কীভাবে? যাই হোক, ভালো থাকিস। কখনো আমাদের বন্ধু পরিচয় দিয়ে নিজের সাথে আমাদেরকে ছোট করিস না। কথাগুলো বলে শুদ্ধ আর এক সেকেন্ডও দাঁড়ালো না, গটগট পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। অন্তরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রেখে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থেকে বিড় করে বলে, মায়েরা। নাসিম গাড়ি স্টিয়ারিং ঘোরাতে করে দীর্ঘশ্বাস পেলে, তোর কাছে ওই ভয়েস রেকর্ডটা আছে? শুদ্ধ পাশের সিটে বসে চোখ বুজে নাসিমের কথা শুনে চোখ মেলে বলে, আছে। নাসিম ডান হাতে ঝাপসা চোখ জোড়া মুছে বলে, বারবিডলকে এই রেকর্ড শুনিয়ে ভুল ভাঙিয়ে দিব, নয়তো ওর ব্রেনে আরও বেশি চাপ পড়বে। শুদ্ধ বেশ কিছুক্ষণ নাসিমের দিকে তাকায় মৃদু স্বরে বলে, মায়েরাকে অনেক ভালোবাসিস তাই না? নাসিম গাড়ির ব্রেক ফুসলো, সিটে মাথা এলিয়ে চোখ বুঝলো। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে নাসিম চোখ বুজে রেখে মৃদু স্বরে বলল, আমি শুধু চাই বারবিডল ভালো থাকুক, বারবিডলকে ভালো রাখতে সব করতে পারি। শুদ্ধ অবাক হয়ে বলে, মায়েরাকে ইরফানের সাথে দেখে তোর কষ্ট হয় না? নাসিম ঢোক গেলে ভারী গেল, ভীষণ কষ্ট হয়, কিন্তু বারবিকে চাওয়ার অধিকার আমার নেই। বারবি ইরফানকে মন দিয়ে যায়, তাকে চাওয়ার অধিকার আমার থেকে কেড়ে নিয়েছে, আর আমি নিজের থেকে বারবিকে কষ্ট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছি। এরপর চোখ খুলে শুদ্ধর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, বারবিডল ভালো হয়ে যাবে তো শুদ্ধ? শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, এভাবেও ভালোবাসা যায়? নাসিম মলিন হেসে বলে, যায়। ভালোবাসার মানুষের ভালো থাকার
দেখার মাঝে এক আলাদা শান্তি আছে। হাজার আক্ষেপের মাঝে একটুখানি স্বস্তি, বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা, পাশে একটা সুৎকর প্রশান্তি। শুদ্ধ নীরবের দৃষ্টিতে নাসিমের পানে চেয়ে আছে। নাসিম দু হাতে তার ঝাপটা চোখ জোড়া মুছে আবারও গাড়ি স্টার্ট দেয়। হসপিটালে পৌঁছে শুদ্ধ ধীরে ধীরে মায়ের কেবিনের দিকে লাগছে। তার নিজের কেমন অসহায় লাগছে। ইরফানের সেই একই অবস্থা, মায়েরার এই রোগ, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। মায়েরার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শুদ্ধ। ভেতরে ইনায়া ফাড়ে আছে, রুমা নাজ আর তারেক নওয়াজ বাইরে বসে আছেন। মায়েরা বেডের সাথে হেলান দিয়ে বসে আছেন। ইনায়া মায়েরা তার দু হাতের মাঝে নিয়ে কান্না মাখায় গলা বলেন, তুমি এমনটা কি করে করতে পারলে মায়েরা? আমরা তোমার কেউ নেই? মায়েরা নীরব গলায় চোখের পানি ফেলে ভাঙা গলা বলে, সরি আপু, তোমার ভাইয়া কেমন আছে? ইনায় নাক টেনে বলে, ভালো আছে ভাইয়া, ভালো আছে। মায়েরা, তুমি কিন্তু তুমি কি করছো বোন? আমার ভীষণ খারাপ লাগছে। আমাদের একটা বড় বললে না? মায়েরা চোখ বুঝে নেয়, চোখের কোণে ঘেঁষে পানি গড়ায়। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করলো, মুখ হাসি ফুটলো। এরপর এগিয়ে আসতে ইনায়ার দৃশ্য। মায়েরা সুস্থ? অসুস্থ ঠিক আছে, কিন্তু ও তো সুস্থ হবে। তুই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভ্যা ভ্যা করছিস কেন? ইনে বিরক্ত চোখে তাকায় শুদ্ধ পানে। শুদ্ধ হেসে কথা, মায়েরা চোখের পানি হেসে ফেলে। শুদ্ধ মা ফাড়ার দিকে তাকিয়ে মৃদু হাসলো। এরপর মায়েরার দৃশ্য। মায়েরা, তুই আমার মেলা হারিয়ে যাও বোন, দ্রুত সুস্থ হয়ে যাও না। তুই তুই আমার মেলায় হারিয়ে যাওয়া বন্ধু, তো সুস্থ হয়ে নাও। আমি একা একা এতগুলো মানুষকে জ্বালাতে পারিনি। তুমি বলো, তুমি সুস্থ হয়, এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে জ্বালাবো। শুদ্ধর কথায় মায়েরা হাবারা আসলো। ফাড়া মৃদু আসলো। শুদ্ধ ফাড়ার দিকে তাকায়, হাত বাড়িয়ে ফাড়াকে কাছে রাখলে ফাড়া শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ ফাড়ার হাত ধরে বলে, দেখো মায়েরা, তোমার ভাইয়ের বউ হিসাবে পছন্দ? মায়েরা শুদ্ধ আর ফাড়ার দিকে তাকিয়ে এসে বলে, আপনাদের একসাথে সুন্দর লাগছে। শুদ্ধ অসহায় মুখে, দেখলে এত সুন্দর জুটি আমাদের, কিন্তু আমাদের বিয়ে তো আমাদের বোন ছাড়া হবে না। তোমার সুস্থ হওয়াটা কতটা জরুরি। মায়েরা মলিন মুখে তাকিয়ে থাকে শুদ্ধ আর ফাড়ার দিকে। সে তো বাঁচবেই না, তবে সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখছে কেন? শুদ্ধ একটা চেয়ার টেনে মায়েরার পাশে বসলো। এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মায়েরা কানে দিয়ে বলল, এটা কানে দিতে পারো। মাথা ব্যথা করছে নাকি? মায়েরা মাথা নেমে, না ভাইয়া ঠিক আছে, কিন্তু এটা। শুদ্ধ মৃদু হেসে বলে, আগে কানে দাও, তারপর বুঝতে পারবে। মায়েরা কথা না বলে ব্লুটুথ কানে দেয়। শুদ্ধ ভলিউমে মিডিয়ামের চেয়ে হালকা করে রেকর্ড অন করে দেয়। ইরফান, আই লাইক ইউ। অন্তরা, তুমি সত্যিই আমাকে পছন্দ করো ইরফান? কবে বিয়ে করবে আমায়? ইরফান, হোয়াট ননসেন্স, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। মায়েরা অবাক হয়ে তাকায় শুদ্ধ দিকে। না চাইতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলি, যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড, তাই কিছুটা দায় আমাদের। আমি অন্তরার হয়ে সরি। মায়েরা কানে থেকে ব্লুটুথ খুলে রেখে, তার শিশুওয়ালাকে সে ভুল বুঝছে। মায়েরার কান্না পায়। সে শিশুওয়ালাকে কেন ভুল বুঝলো? সে তো বুঝতো ইরফান তার কত যত্ন। হঠাৎ হঠাৎ ইরফান বুঝতে না পারে ভুল বুঝে। তার শিশুওয়ালা কি অনেক কষ্ট পেয়েছে? ইরফানের মুখটা মায়েরার মুখের সামনে ভাসে। বিড়বিড় করে বলে, শিশুওয়ালা, আমি সরি গো। শুদ্ধ পকেট থেকে একটা কাগজ বের করলো। সে গতকাল ইরফানের বাড়ি থেকে অফিসের কাজে এটা প্রয়োজন। ইরফানের ঘরের মাঝেতে এই কাগজটা পেয়েছে। মায়েরা বাড়িতে ছিল না। সেই কাগজের ভাঁজ খুলে প্রথম দিনটি শব্দ করে ইরফান মায়েরাকে লিখেছে। সে পড়েনি, তবে ইরফানকে জ্বালানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখলো মায়েরা ইরফানকে ভুল বুঝেছে, তখন কাজে মনে হলো মায়েরা ইরফানের এই লেখাটা পড়েনি, হয়তো জানে না। ভাবনা রেখে কাগজটি এগিয়ে মায়েরার দিকে মৃদুস্বরে বলে, মায়েরা দেখো এটা। মায়েরা মাথা তুলে তাকায়। শুদ্ধর হাতের দিকে তাকালে দেখলো পরিচিত ঠেকলো কাগজটা। শুদ্ধ হেসে বলে, নাও। ইরফানের ঘরে পেয়েছে। উপরের লাইনটা পড়েছে শুধু। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগবে, কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়োনি, তাই না মায়েরা? মায়েরা প্রশ্নবোধক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিল। মায়েরা শুদ্ধর হাত থেকে কাগজটা নিয়ে মেলে চোখে পড়তে, আমার একান্ত বার্ড ফ্লাওয়ার, আমার বার্ড ফ্লাওয়ারকে জানো? আমার মায়েরা পড়ে। এটুকু শুনে মায়েরার পুরো শরীর কিছু যেন তড়িৎ গতিতে প্রবাহিত হলো। এই লেখা তার সিজালর লেখা। সে ইরফানের লেখা চেনে, দেখেছিল বেশ কয়েকবার। তার শিশলা তাকে ভালোবাসে, তার শিশলা
তাকে ভালোবেসে বার্ড ফ্লাওয়ারটাকে এই জন্য ফোনের পাসওয়ার্ড এটা দিয়েছিল। সে শিশলার পরই। মায়েরা চোখের পানিতে টইটুম্বুর হয়। কখন যে টুপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতে পারে না। ইতি তোমার একান্ত শিশলা। চিঠিটুকু পড়ে মায়েরা বাক্রুদ্ধ হয়ে চেয়ে আছে। ইরফান তাকে এটা লিখেছে। তার শিশুরা তার শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে, তার অভিমান অভিযোগ মুছে দিতে চেয়েছে। মায়েরা চোখ থেকে টপ টপ করে পানি গড়ে পড়ে। সে তার শিশুরাকে রেখে কি করে যাবে? মায়েরা যখন গ্রামে থাকতো তখন থেকে মাঝে মধ্যে মাথা ব্যথা করতো। মাকে বলে গিয়েও বলেনি, সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলে কতই না কথা শুনতে হয়েছিল। খাবারই পায়নি সেখানে। এসব বলা মানে আরও অশান্তি বাড়ানো। বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নওয়াজ তাকে সবসময় হাত খরচের জন্য মোটা অঙ্ক টাকা দিত। মারা সেই টাকা একটু লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল। যখন জানতে পারে তার অসুখের কথা, এত এত কষ্ট ভরা জীবন নিয়ে সত্যি ক্লান্ত হয়ে গেছিল। সে ওষুধ কিনে নিয়ে আর ভেবেছিল যে কদিন বাঁচবে সে কদিন হেসে গেলে দিন পার করবে। কিন্তু শিশুয়ালকে ছাড়া সে হেসে গেলে দিন পার করতে পারেনি। যখন একবারের জন্য ভেবেছিল তার শিশুরা অন্য কাউকে পছন্দ করে, তখন মায়ের ভীষণ কষ্ট হয়েছিল। তার মরে যাওয়া তারা আরও বেড়ে গেল। তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে, আর ওষুধ না খাওয়ায় কন্ডিশন আরও খারাপ হয়েছিল, উন্নতি আর হয়নি। কিন্তু সে তো মরে গেলে শিশুওয়ালার কী হবে? তার শিশুওয়ালা তো তাকে ভীষণ ভালোবাসে, তার বাঁচতে ইচ্ছা করছে যে তার বাঁচা যাবে না। পানিতে টইটুম্বর আঁখি নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ হেসে বলে, আমার ভাই কিন্তু পাগল প্রেমিক। মায়েরা এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সুদূর কানাডা থেকে চলে এসেছে, এসে এত মেন্টাল স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। এত সবার পিছনে কারণ তুমি। তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে মায়েরা। মায়েরা চোখ থেকে পানি গড়ে পড়লো, কান্না মাখায় বলল, ওনাকে একটু দেখতে দিবেন ভাইয়া? শুদ্ধ বিচলিত হইল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কান্না থামাও। তোমার প্রেশার কম দিবে বলে সব বললাম। ইরফান একদম ঠিক আছে, বুঝলে? মায়েরা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিশুরা তাকে ভালোবাসে আর সে ভীষণ খুশি হতেন, কিন্তু সে হতে পারছে না। সে মরে যাবে। তার খুব বাঁচতে ইচ্ছে করছে। রুমা নওয়াজ ভেতরে এসে মায়েরাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মায়েরার পাশে বসে। মায়েরা ভেজা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। রুমা নওয়াজ মায়েরার চোখের পানি মুছে মৃদু স্বরে বলে, ঠিক হয়ে যাবে মা, কান্না করো না। রুমা নওয়াজকে জড়িয়ে ধরলেন। রুমা নওয়াজ মায়েরাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়। শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে। অপর পাশে ফাইজ, এক কোণে তারেক নেওয়াজ। ইরফান একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডাক্তার বলেছে ইরফানকে রেস্ট নিতে, নয়তো আবারও সেম প্রবলেম হবে। ইরফান যা মানুষ কারো কথা শুনবে না, তাই আপাতত কম ডোজে ঘুমের ইঞ্জেকশন। এর জন্য ইরফান এখনও বেডে শুয়ে আছে। সবাই মূলত মায়েরাকে নিয়ে চিন্তিত। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব মায়েরার অপারেশন করতে। ইরফান একটু পরপর চোখ মেলে তাকায়, তারপর চারপাশে অন্ধকার লাগলো ধীরে ধীরে পরিষ্কার হয়। মনে পড়ে তার কোলে তার বার্ড ফ্লাওয়ার ছিল। মনে করতে না করতে ধরপড়ে ওঠে, দ্রুত উঠে বেড থেকে নামায়। শুদ্ধ ফাইজ তার বাবাকে দেখে আশেপাশে চোখ বুলে, তারা কেউ নেই। তার বার্ড ফ্লাওয়ার কোথায়? তার বার্ড ফ্লাওয়ার সিক। তারেক নওয়াজ তার দিকে এগিয়ে এসে অসহায় কণ্ঠে বলে, বাবা আমার বার্ড ফ্লাওয়ার কোথায়? তারেক নওয়াজ ছেলের দিকে অসহায় চোখে তাকান। ইরফান তার বাবার দিকে উত্তর না পেয়ে শুদ্ধ ফাইজের দিকে চেয়ে শক্ত গলা বলে, আমার বার্ড ফ্লাওয়ার কোথায়? শুদ্ধ জিভ দিয়ে ঠোঁট বেজায়। মায়েরাকে সে কিছুক্ষণ আগে একবার দেখতে গিয়েছিল। মেয়েটা মাথা ব্যথায় কেমন হাঁসফাঁস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে। ইরফান ওরকম দেখলে, যদিও এরকম সিচুয়েশন হয়, তখন ইরফান চিকিৎসা করাবে নাকি মায়েরা চিকিৎসা করাবে? শুদ্ধ ইরফানের হাত টেনে ধরে আনতে চাইলে ইরফান ঝাড়া দিয়ে তারে চিৎকার করলে, কি করছিস আমার বার্ড ফ্লাওয়ারকে তোরা? তারেক নওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান বসো, তোমার সাথে আলোচনা করব। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে, তোমরা কোথায় রেখেছো আমার বার্ড ফ্লাওয়ারকে, কেন বলছো না? ফাইজ ইরফানের কাঁধে মাথা রেখে বলে, মায়েরা চিকিৎসা করাতে হবে তো, বস একটু কথা বলি। ইরফান আবারও চিৎকার করে, বলছি না আগে আমার বার্ড ফ্লাওয়ারকে দেখবো, এরপর সব কথা হবে, কোথায় বল? বলতে বলতে বেডে একটা লাথি দেয় বেড কয়েক হাত দূরে। তখনই নার্স ইরফানের কেবিনে এসে এগিয়েছে। একজন বলে, স্যার আপনি অসুস্থ। তারেক নওয়াজ উঁচু গলায় বলেন, ইরফান তুমি অসুস্থ, শান্ত হও। ইরফান চিৎকার করে বলে, অসুস্থ মাই ফুড, কী করছো তোমরা আমার বার্ড ফ্লুকে, প্লিজ বলো। ইরফানের লাস্ট কথাটা কেমন অসত্য ফুটে উঠলো। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়। কিছু বলার আগে ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি আমার বার্ড ফ্লুকে খুঁজে বের করবো, তোমাদের বলতে হবে না। শুদ্ধ পিছু পিছু দৌড়ায়। ফাইজ পিছু যায়। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বেডের উপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন।
তার কেন যেন আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছে করছে। একটা মেয়েকে আর কত কষ্ট দিবে, আল্লাহর কত পরীক্ষা নেবে ওইটুকুর মেয়েকে। তিনি দয়া করলে মেয়েটা আবার সুস্থ হয়ে ফিরে যান, কিন্তু তারিক নওয়াজের ভীষণ অসহায় লাগলো। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না, সেই একেবার কদিন যাবে না। ইরফান মায়রার কেবিনের সামনে দাঁড়িয়ে, তার পাশে শুদ্ধ ফাইজ একটু দূরে দাঁড়িয়েছে। ইরফান বাইরে দাঁড়িয়ে কেবিনের ভিতরে এক ধ্যানে তাকিয়েছে। তার মায়ের বুকে মায়রা। মেয়েটা চোখ বুজে আছে। ইরফান রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছে। শুদ্ধ ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ভাগ্যিস মায়েরা আগের মতো করছে না, ঘুমিয়েছে বোধহয়, নয়তো ইরফান আরও বেশি কী পাগলামি করতো কে জানে। ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রুমা নওয়াজ ছেলেকে দেখে অবাক হন। ফারা ইনায়া তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মায়ের পানে। মায়েরা এর মুখ লাল হয়ে গেছে, কেমন শুকিয়ে গেছে। ইরফান ঢোক গেলে সে এত উইক ছিল কবে, সে মনেও করতে পারলো। রুমা নওয়াজ মায়ের বালিশে শুয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে বলে, ইরফান তুমি ঠিক আছো? মায়েরা একটু নড়েচড়ে নেয়। সে পুরোপুরি ঘুমায়নি, হালকা ঘুম লেগেছিল। চোখে ইরফানকে স্বপ্ন দেখছে। ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়। রুমা নওয়াজ তার শক্তপোক্ত ছেলেটার মুখের দিকে এমন অসহায়তা দেখে ভীষণ কষ্ট লাগলো। ইরফানের গালে হাত দিয়ে বলে, মায়েরাকে সাহস দিও, তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা? ইরফান আবারও মায়েরার দিকে তাকায় শুকনো ঢোক গেলে। এরপর ধীর পায়ে এগিয়ে গিয়ে মায়েরার দিকে সে ডাকতে চাইছে মায়েরাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না। ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মায়েরার পাশ ঘেঁষে দাঁড়ায়। বহু কষ্টে উচ্চারণ করে, বাডফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে অসত্য। মায়েরা দ্রুত চোখ মেলে তাকায়। সে এতক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে, হালকা ঘুম, আবার কিছুটা জেগে থাকা। ইরফানের বাডফ্লাওয়ার ডাকটা যেন তড়িৎ গতিতে মায়েরার কানে এসে বাড়ি খায়। ঘাড় ঘুরিয়ে তাকালে ইরফান, তার চোখ জোর ছলছল করে ওঠে। ইরফানের দিকে চেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে। ইরফান গায়ে একটা টি শার্ট জড়ানো, দাঁড় হাতা গোটানো, চুলগুলি কেমন এলোমেলো, চোখ দুটো ভীষণ লাল। মায়েরা যে মানুষটা ঘুমিয়ে অগোছালো। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ায়, শিশোলা। ইরফান ঝড়ের গতিতে এগিয়ে এসে মায়েরাকে দু হাতে শক্ত করে ঢেকে নেয়। মায়েরার মুখ ইরফানের বুকে ঠেকে মেয়েটা চোখ বুজে নেয়। দু হাতে ইরফানের পিঠের দিকে খামচে ধরে নিঃশব্দে গাঁথে। তার শিশোলার সাথে সে বাঁচতে চায়। ইরফানের চোখ বুজে আসে, হাতের বাঁধন শক্ত, যেন মায়েরাকে ছেড়ে দিলে হারিয়ে যাবে। মায়েরা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমান আজ ঝাপসা চোখে ছেলে মেয়েদের দুটো তাকালো। কে বলবে এদের কোনো মহব্বত নেই? কেউ বিলিভ করবে না। এই যে মায়েরার এই অবস্থায় তার ছেলে ভেঙে পড়ছে, তারা কেউ কল্পনা করতে পারেনি। উল্টে আগে একবার হলো ইরফানকে মায়েরাকে এখানে মেনে নিতে, অথচ সময়ের ব্যবধানে কী থেকে কী হলো। ছেলে মেয়েকে একা ছাড়তে রুমান আজ কেবিন থেকে বেরিয়ে যায়। এরপর ইনিয়া মায়ের সাথে বেরিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে তাকিয়ে রইল দুজনের দিকে। এক চুটকি বাজিয়ে মানুষকে হাসাতে পারে, কিন্তু অসুস্থ মানুষ কী করবে সে উপায় তার জানা নেই। নীরবে ফারার হাত ধরে বেরিয়ে এসে কেবিন থেকে শুদ্ধ ফারাকে শুধু দেখলো, তার কিছু বলল না। ইরফানকে এভাবে দেখতে ভালো লাগছে না। বাইরে ফাইজ দাঁড়িয়ে। ইনিয়া এগিয়ে এসে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনিয়ার গালে হাত রেখে, ইনিয়া চোখে পানি, মৃদু স্বরে বলে, লিটল কুইন, মায়েরা এখন মেন্টালি সাপোর্ট দরকার, ওকে কাঁদাবেন না কখনো ওর সামনে, মনে থাকবে। ইনিয়া ফাইজের বুকে মুখ ভেঙে ভাঙা গলে বলে, আমার নিজের কোনো বোন নেই, ওকে আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে, আল্লাহ কেন করলো ওর সাথে। ফাইজ একটা দীর্ঘশ্বাস ফেলে ইনিয়াকে গিয়ে এক জায়গায় বসলো। মায়েরা দু হাত ইরফানের পিঠে, বুকে মুখ লেগে বিড়বিড় করে, শিশোলা। ইরফান মায়েরাকে তার বুকে শক্ত করে ধরে। বেশ অনেকক্ষণ পর ইরফান মায়েরাকে দু হাতে আঁচড়ায় মায়েরার মুখ নেয়। মায়েরা কান্নামাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান দু হাতে মায়েরার মুখ মুছে ভারী গলায় বলে, ডোন্ট ক্রাই, কাঁদলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবে, স্টুপিড। ইরফানের কণ্ঠে একটু জোর নেই। মায়েরার আবারও কান্না পায়। ইরফান এসব কথা যেন মায়েরা এখন ভালোবাসা খুঁজে পেল। সে না থাকলে তার শিশোলা এসব তো আর পাবে না। মায়েরা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টিয়ে ডাকে, শিশোলা। ইরফান মায়েরার ডান গালে হাত দিয়ে মৃদুস্বর বলে, বলো। মায়েরা কিছু বলে না, চুপচাপ দেখে তার ইরফানকে। তার শিশোলা তাকে ভালোবাসে, কথাটা ভাবতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মায়েরাকে টেনে তার কোলে বসায়। মায়েরা পিট পিট করে ইরফানের দিকে তাকিয়েছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে, মাথা ব্যথা করছে? মায়েরা নাক টেনে বলে, একটু একটু। ইরফান মায়েরার মাথায় চুমু খেয়ে বলে, ঠিক হয়ে যাবে। এরপর মায়েরার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এসি নেই?
মায়েরা মাথা নেড়ে বলে, আছে, আমার ঠান্ডা লাগে। ইরফান মায়েরার দিকে তাকায়। মায়েরার ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে মায়েরার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমার শিশলা? ইরফান বাঁ হাতে মায়েরার বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। বাটফ্লাওয়ার ছাড়া কার শিশলা হব আমি? মায়েরা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে মাথা উঁচু করে রাখে, চোখ জোড়া পা উপর দিকে করে মায়েরার দিকে তাকায়। মায়েরার ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে আবার বলে, আপনি আমার শিশলা? ইরফান বাঁ হাতে মায়েরাকে বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু খেয়ে বলে, বাটফ্লাওয়ার ছাড়া আর কার শিশলা হব আমি? ইরফান মায়েরার বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে, চোখ জোড়া উপর করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে, আপনার বাটফ্লাওয়ারকে? ইরফান বুঝলো মায়েরা ইচ্ছে করে এমন করছে তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু ঝুঁকে মায়েরার ঠোঁট জোড়ায় শুকনো একটা চুমু খেয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে, ইউনো, আমি বাটফ্লাওয়ার ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করি না। মায়েরা হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, খাবিস লোক। ইরফান মায়েরার কপালে কপাল থেকে মৃদু স্বরে বলে, দুপুরে খেয়েছিলে? মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, খাইনি, আমার ক্ষুধে লেগেছে। ইরফান মায়েরা মুখের দিকে তাকিয়ে থেকে, মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামা ভাব থাকে, অথচ কাজগুলো কত বড় বড়। ইরফান ভারী ঢোক গিলে মৃদু স্বরে বলে, কী খাবে? মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে। ইরফান চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গেছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি কি বাঁচবো না শেষ হলাম? ইরফান সাথে সাথে মায়েরা দু গালে তার দু হাতে আজলা নিয়ে কপালের সাথে কপাল ঠেকে দৃঢ়কণ্ঠে বলে, শিশুলার দেহে প্রাণ থাকতে বাটফ্লাওয়ার নিঃশ্বাস কখনো বন্ধ হবে না। একটু থেমে ওভাবে চোখ বুজে বলে, যদি একজনের আয়ু কমিয়ে আরেকজনের আয়ু বাড়ানো যেত তবে শিশুলা তার আয়ু বাটফ্লাওয়ার নামে লিখে দিত। মায়েরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে নিঃশব্দ অশ্রু বিসর্জন দেয়। ইরফান মায়েরা ঠোঁট জোড়ার সাথে তার ঠোঁট জোড়া লাগিয়ে ফিসফিসে বলে, ডোন্ট ক্রাই বাটফ্লাওয়ার, কিচ্ছু হবে না তোমার। মায়েরা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিশুওয়ালার বুকে। চলবে প্রণয়ের অমল কাব্য পর্ব 21, পুরো গল্পটা প্লেলিস্টে।